আমরা চলে যাব আবারও আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই, চলুন আপনার তৃতীয় ঘটনাটা শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি ভাইয়া, এখন যেটি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির ঘটনা। জি। ঘটনাটি আসলে অনেক আগে, প্রায় আমাদের মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো যার সঙ্গে ঘটেছিল ওনার নাম ছিল হচ্ছে জলিল। উনি পেশায় এলো কসাই ছিলেন। আচ্ছা। মানে ওনার প্রফেশনটা ছিল কসাই। বয়স খুব বেশি ছিল না, তো বয়স 20 থেকে 25-এর মধ্যে ছিল বয়স। ওনার বাড়ি ছিল রাজবাড়ির সদর থানার অধীনেই উড়াকান্দা নামক একটা জায়গা আছে। এটা একদম নদীর পারে আর কি। রাজবাড়ি একদম পাশে, তো রাজবাড়িটা পদ্মা নদীর পাশে অবস্থিত, বেশ একদম নদীর কাছাকাছি ওনার বাড়ি ছিল। উনি সাধারণত সন্ধ্যার পরে সাইকেল ছিল, সাইকেল চালিয়ে বাসায় চলে যেতেন। মানে এটা ছিল তার দৈনন্দিন মানে একটা কাজ আর কি। তো একদিন উনি কোনো কারণে বেশ কিছু কাজ শেষ করতে করতে দেরি হয়ে যেত, কারণ ওনাদের কাজটা ছিল রসুল ভাই ওই পরের দিন যেই পশুগুলো জবাই করা হবে সেগুলো একটু ম্যানেজ করে তারপর যেতেন আর কি। আচ্ছা। এই জন্য আবার কখনো কখনো এটা ম্যানেজ করতে একটু দেরি হয়ে যেত। তো ওই দিন কোনো কারণে একটু দেরি হয়ে যায়, উনি সাইকেল চালায় বাসার দিকে যাচ্ছিলেন। তো বাসার দিকে যাওয়ার সময় তো আমাদের ওই ওরাকান্দার যে রাস্তাটা আছে, যারা রাজবাড়ী জেলায় থাকবেন আছেন তারা জানেন, সেখানে দাঁতশি নামক একটা জায়গা পড়ে। দাঁতশি পার হয়ে ওরাকান্দা, এর মধ্যবর্তী জায়গাটা বেশ ফাঁকা, দুপাশে একদম ফাঁকা থাকে, এখনো ফাঁকা, এখনো মানে বেশ শুনশান জায়গা ওটা। তো উনি যখন যাচ্ছিলেন তখন চাঁদের আলো, তো হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে একটি বিড়াল, এবং ওই বড় বিড়ালের সাথে ছোট ছোট বাচ্চা বিড়াল, মানে ওই এটা হলো মা বিড়াল, সাথে 4-5টা তার বাচ্চা আর কি। তো রাস্তার পাশে মানে খেলা করছে আর কি। জি। আসলে উনি যেহেতু মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভাইয়া যখন রাস্তাতে যাই কোনো কারণ ছাড়াই, দেখা যায় একটা কুকুর যাচ্ছে, কুকুরকে আমরা একটা ঢেল মারি, অথবা আমরা কোনো বিড়ালকে আঘাত করি। এটা কিন্তু আমাদের অনেকেরই এই বদ অভ্যাসটা আছে। উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, তো ওরার মধ্যে হঠাৎ করে একটা মানে দুষ্টু চিন্তা করল, মানে মাথায় চেপে বসে। উনি করলেন কি, সাইকেলটা হঠাৎ করে ওই ডিয়ার লিসেনার্স, শুনছেন ভূত এফএম। আমরা বাসায় কিন্তু সকল ভয়ঙ্কর এপিসোডগুলো আপনাদের জন্য সব সময় নিয়ে আসি, যেখানে ডক্টর আলিফ আর যে রাসেল সহকারে সকলের ইমেল এপিসোড সবচেয়ে আমরা ফ্যান আসলে এই ভূত এফএম এর, এবং সেখান থেকে সবচেয়ে বাছাইকৃত পর্বগুলো আপনাদের জন্য নিয়ে হাজির করি। তো আজকেও ব্যতিক্রম কিছু না, চলুন সরাসরি এখন বাছাইকৃত কিছু ভয়ঙ্কর ইমেইল এপিসোড আপনাদেরকে শোনাতে চলেছি। আর যে রাসেল ভাইকে ভালোবেসে থাকলে এবং বাছাইকৃত ভয়ঙ্কর পর্বগুলো শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন আপনারা পাবেন প্রত্যেক দিনের আপডেট। চলুন আমরা শুনতে। যখন দেখলেন কাছাকাছি চলে আসছে, বিড়াল রাস্তা থেকে সরে না, তখন উনি ওই দুষ্টু চিন্তাটা মাথায় আসে, উনি করে কি সাইকেলটা বিড়ালের গায়ের উপর দিয়ে চালাইতেন। আচ্ছা। উনি মনে করছে এটা একটা ফান হিসাবে নিয়েছেন আর কি। মানে স্বাভাবিকভাবে আমরা পশুদেরকে আঘাত করি, উনি ওইভাবেই একটা ফান মজা হিসাবে এটা নিয়েছেন আর কি। তো উনি যখন এই কাজটি করেন, একবার পিছন দিকে তাকান, তখন দেখলেন যে ওই বড় বিড়ালটা খুব ছটফট করছে। মানে একটা পশুকে যদি জবাই করে ফেলা হয় তখন দেখা যায় যদি যেমন ছটফট করে, লাফালাফি করে, বিড়ালটা ওইভাবে ছটফট করছে। তখন উনি একটু খুশি হন যে যাক, আঘাত দিতে পারছি, ভালো, রাস্তার পাশে থাকবেই কেন, এরকম একটা ভাব আর কি ওনার। তো উনি বাড়িতে চলে যান। তো এরপর রাসেল ভাই মানে যেটা হয় আর কি, এরপরই থেকে আসলে ঘটনাটা শুরু। আচ্ছা। তবে এই বিড়ালের সাথে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি একটু বলে তারপর আমি মূল ঘটনাতে যাব। ওখানকার স্থানীয় যারা লোক, যারা কৃষি কাজ করত, যখন ভোরবেলা তারা কৃষি কাজ করার জন্য এসেছে, তখন দেখে যে একটি বিড়াল এরকম মৃত অবস্থায় পড়ে আছে, এবং 4-5টা বাচ্চা ওই ওই বিড়ালের ডেড বডির পাশে বসে আছে। এখন যে লোকই মানে ওই বিড়ালটা রাস্তা থেকে সরাতে যায়, ওই বাচ্চাগুলো সরাতে দেয় না, মানে কিছুতে ওখান থেকে সরাতে দেবে না। আচ্ছা। তখন মানে ওরা বাচ্চাগুলো হয়তো বুঝতে পারছে এই ডেড বডিটা নিয়ে হয়তো বা ওরা কোথাও ফেলে দেবে, কিন্তু কোনো একজন ব্যক্তি, একজন ফজরের নামাজ পড়ে যখন আসছিলেন তখন দেখলেন এই অবস্থা, তখন বললেন যে এই বিড়ালটাকে এইভাবে ফেলে দেওয়া ঠিক হবে না, তো এটাকে আমরা দাফন করে দিই, মানে এমনি মাটিতে দাফন করে দিই। তখন উনি নামাজ পড়ে আসছিলেন, তখন অদ্ভুত ব্যাপার, উনি যখন ওই বিড়ালটার গায়ে হাত দিয়েছেন তখন বাচ্চা বিড়ালগুলো কিচ্ছু বলেনি, এবং যখন ওই বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল বাচ্চা বিড়ালগুলো পিছনে পিছনে যাচ্ছিল। যখন গর্ত করে, মানে ওই সময় স্থানীয় যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী, যখন গর্ত করে বিড়ালটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, তখন ওই বাচ্চা বিড়ালগুলো ওই মা বিড়ালের কবরের উপরে, মানে বিড়ালের যে কান্নাটা আর কি, সেভাবে, মানে এটা খুব হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। তো যাই হোক রাসেল ভাই,
এরপরে কিন্তু ওই বাচ্চা বিড়াল মানে কয়েকদিন দেখা গিয়েছিল যে ওই মা বিড়ালের ওই কবরের কাছে এসে কান্নাকাটি করতে বা ওখানে, এরপর থেকে আর কখনো ওই বাচ্চা বিড়ালগুলোকে আর দেখা যায়নি। আচ্ছা, এরপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে যেই জলিল যার কথা বললাম, যিনি ওই সাইকেলটা চালিয়ে দিয়েছেন, তার উপরে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভব ছিলেন। আচ্ছা, যখন ওনার স্ত্রী ওই সময় 8 মাসের হয়তো প্রেগনেন্সির ওই সময়টা ছিলেন, যখন 2 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন যে অদ্ভুত ব্যাপার যেটা খেয়াল করা যায় সেটা হলো ওই বাচ্চা মনে হয়েছিল যে ওই মায়ের পেটেই মানে তার মেরুদণ্ডটা মুচড়ে ভেঙে দিয়েছে। আচ্ছা, এবং মৃত অবস্থায় সন্তান প্রসব হয়। তো এটা বলে যে এইভাবে তো হওয়ার কথা না। সবাই বলে যে এতদিনের যারা ওখানে ধাত্রী যারা ছিলেন বলে যে আমরা তো কখনো এরকম দেখি নাই। তারপরে হতেই পারে, কোনো কারণে হতেই পারে, হয়তোবা উনি আঘাত পেয়েছিলেন বা পড়ে গিয়েছিলেন, বলে যে এই কারণে হয়তোবা হতে পারে। আচ্ছা, তো এখানে এই বিষয়টা সবাই মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। আর আসলে ভাই উনি ওই যে বিড়ালের গার উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু কাউকে বলেন নাই। কারণ এটা উনি এতটাই স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা কাউকে বলার উনি প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা, এরপর থেকে রাসেল ভাই ওনার বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো মানে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, কিছু বিড়ালের উপদ্রব শুরু হয় ওনার বাড়িতে। আচ্ছা, তো বিড়ালগুলো কিছু খায়ও না, কাউকে ক্ষতিও করে না, শুধু বাসার আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করে। আচ্ছা, এবং ওদের খাবার দিলেও কিছু খায় না এবং কাউকে মানে অ্যাটাকও করে না। তো ওরা এটাও বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে নিয়েছে বাড়ির সদস্যরা। এটা হতেই পারে, অনেক সময় এরকম বিড়াল টিড়াল আসে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর মানে বিড়ালের আনাগোনাটাও একটু বেশি হয়ে যাচ্ছে। প্রথম দিকে 2-3টা ছিল, পরে 4-5টা, তারপর 10টা, 12টা, 16টা, 20টা, এরকম করে আস্তে আস্তে মানে বাড়ছে। মানে বিড়ালটা এমন একটা অবস্থা যে বাড়ির চারদিকে বিড়ালগুলো থাকে, কিন্তু বাড়ির কাউকে ক্ষতিও করে না। কিন্তু মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে এত বিড়াল ওই বাড়িতে কোথা থেকে আসছে। এর মধ্যে রাসেল ভাই একদিন মানে ওই জলিল যিনি, উনি রাতের বেলা, কারণ গ্রামের বাড়িগুলোতে সাধারণত ওয়াশরুমগুলো বাইরে থাকে, তো উনি রাতের বেলা ওয়াশরুমের জন্য বাইরে বের হন। সময়টা ছিল তখন শীতকাল। তো উনি হাতে একটা হারিকেন ছিল। আচ্ছা, তো হারিকেনটা নিয়ে বের হন। বের হওয়ার পর তো উনি মানে খেয়াল করছিলেন হারিকেনের আলোটার যে রেঞ্জ, যতটুকু আলো, ওই আলোটার ওই পাশে অসংখ্য বিড়ালের মতো মানে চোখ জ্বলছে। মানে দুটো চোখ আমরা দেখি রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখ জ্বলে, মানে অসংখ্য এরকম চোখ চতুর্দিকে। আচ্ছা, কিন্তু আলোটার কাছে আসতে পারছে না, মানে আলোর মধ্যে আসছে না, আলোটার ওই পাশে আছে। তখন উনি চিন্তা করছেন হয়তো ভাই বিড়ালগুলো হবে, কিন্তু উনি ভয় পান ওই সময় একটু। আচ্ছা, যে এতগুলো কেন, এটা কি অন্য কিছু? তখন উনি যেটা করেন সেটা হলো যে ওয়াশরুমে যাওয়াটা একটু দেরি করে উনি হারিকেনটা নিয়েই ওই বিড়ালগুলোকে তাড়া করা শুরু করেন। আচ্ছা, তখন তাড়া করার পরে দেখে সবগুলো চলে গেছে। তখন উনি যখন আবার ওয়াশরুমে যাবেন তখন দেখেন যে আগের থেকেও দ্বিগুণ পরিমাণ বিড়াল চতুর্দিকে। আচ্ছা, তখন উনি চিন্তা করেন মনে হয় যে দিনের বেলা মানে এগুলা গিয়ে আরগুলোকে ডেকে নিয়ে আসছে, উনি এটা মনে করেন। উনি আবার সেগুলোকেও তাড়িয়ে দেন। তখন মনে হলো যেগুলো তাড়িয়েছে তার থেকেও আরো দ্বিগুণ পরিমাণ বিড়াল চলে আসছে এখানে, এবং ওই আলোর ভিতরে তার আসতে পারছে না। আচ্ছা, তখন উনি চিন্তা করেন এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। তখন উনি যেটা করেন সেটা হলো যে তখন উনি ওনার ঘরের দিকে যেতে থাকেন। এর মধ্যে কি হয় রাসেল ভাই, আসলে ওই হারিকেনটাতে আবার তেল ছিল খুবই কম, এটা উনি খেয়াল করেন নাই। উনি দেখলেন যে হারিকেনের তেলটা ফুরিয়ে গেছে, যে কোনো সময় হারিকেনটা বন্ধ হয়ে যাবে। এবং উনি খেয়াল করছেন ওই আলোর রেঞ্জের মধ্যে আসতে পারছেন না। উনি এটাও বুঝলেন যে যখনই এই আলোটা বন্ধ হয়ে যাবে তখনই এই বিড়ালগুলো আমাকে অ্যাটাক করবে। তখন উনি ঠিক ঘরের কাছাকাছি যখন আসার পরে হারিকেনটা ফেলেই এক দৌড়ে ঘরে চলে যান। তখন উনি জানালা দিয়ে দেখেন যে হাজার হাজার বিড়াল ওনার দরজার বাইরে। আচ্ছা, তখন উনি চিন্তা করেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তখন উনি পরিবারের সাথে শেয়ার করেন যে আমি তো এইরকম একটা ঘটনা ঘটেছিল, তো আমি তো বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন এই যে বাসায় যে এই পরিমাণ বিড়ালগুলো আসছে আমার মনে হয় ঘটনা। তখন উনি যেটা করেন, উনি
ওই যেখানে ওই বিড়ালটাকে উনি আঘাত করেছিলেন সেখানে আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেন। তখন বলে হ্যাঁ আসলে আমরাও তো এরকম একটা অদ্ভুত টাইপের বিড়ালকে কবর দিয়েছি, তো বিড়ালটা কবর দেওয়ার পর এরকম বাচ্চাগুলো আমরা দেখেছিলাম। এই ধরনের সব বিষয়গুলো উনি বর্ণনা করেন। তখন উনি বলছেন যে এটা আসলে কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তখন এদিকে রাসেল ভাই ওনার যতগুলো সন্তানের পরে হয়েছিল প্রত্যেকেরই কিন্তু তারা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে এবং প্রত্যেকেরই একই রকম অবস্থা, মনে হচ্ছে ওদেরকে কেউ মানে মুচড়ে ওদের কোমরটা ভেঙে দিয়েছে। এইভাবে ওনার প্রায় 6-7টা বেবি ওনার এইভাবে মৃত অবস্থায় প্রসব হয় ওনার ওয়াইফের। তো এরপরে ভালো একজন মানে আলেমের সাথে পরামর্শ করেন। তখন বলেন যে আসলে ওই বিড়ালটা ছিল একটা মা বিড়াল, আচ্ছা, ওরা এমনিতেই চাঁদের আলোতে খেলা করছিল, তোমার উচিত হয় নাই ওর গায়ের উপর দিয়ে সাইকেলটা চালিয়ে দেয়া। তখন যেহেতু তুমি এটা অন্যায় করেছো, তো এটার পানিশমেন্ট হিসেবে এটা হচ্ছে, তো এটার সমাধান হলো যে আল্লাহর কাছে দোয়া করো, কারণ যেহেতু হত্যার বদলে হত্যা, ওরা জিনরা এটাই বিশ্বাস করে। তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি ওদের মনটা নরম করে দেয়, হয়তোবা তুমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। তারপর রাসেল ভাই একজন ভালো আলেমের সাথে পরামর্শ করার পরে উনি আবার মানে নাম বলছি না, উনি বর্তমানে ঢাকার বর্তমানে না মানে অনেক আগে ঢাকার একটা স্বনামধন্য মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। তা উনি এখন আর জীবিত নাই। তো উনি ওই জিনদেরকে ডেকেছিলেন। তখন ওরা বলেছিল যে সে যেহেতু ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে, সুতরাং আমরা মানে প্রতিশোধ নেবই। তখন উনি বলেছিলেন যেহেতু একটা মানুষ উনি অন্যায় করেছেন, ওনার অনাগত সন্তানগুলো তার কোনো অন্যায় করেনি, তো তোমরা ওনাকে ছেড়ে দাও, ওনার পাপের প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, ওনাকে এবার মুক্তি দাও। তখন বলেছিলেন যে আপনি যেহেতু একজন খুবই পরহেজগার ব্যক্তি, তা ও যদি ওয়াদা করে যে আর কখনো এইভাবে মানে অকারণে কোনো মানে পশুকে বা কাউকে কষ্ট দেবে না, তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি। তো ওই আলেমের রিকোয়েস্টেই পরবর্তীতে মানে ওই জিন্না তাকে ক্ষমা করে দেয় আর কি, এবং তারপর থেকে উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেন। ওনার সন্তানরা এখনো জীবিত আছে, মানে এখনো পরবর্তী যে সন্তানগুলো হয়েছিল তো তারা স্বাভাবিকভাবেই হয়েছিল। তা ওনার বংশধররা এখনো আছে আর কি, তারা ওরাকান্দায় বসবাস করে, রাজবাড়ী জেলা ওরাকান্দা নামক গ্রামে। আচ্ছা, তো এখানে রাসেল ভাই আমরা ওই যে শুরুতে যে বিষয়টা বললাম যে এই যে রাতের বেলা হোক বা দিনের বেলা হোক অকারণে বিভিন্ন প্রাণীদেরকে কষ্ট দেয়া, এটা হোক সেটা জিন না যাই হোক সেটা, কিন্তু এটা এভাবে কিন্তু আমাদের ধর্মেও কিন্তু বা হাদিসে বা এইগুলো বলা আছে যে অকারণে কোনো প্রাণীকে যেন আমরা কষ্ট না দিই। তো যে কোনো সময় এই ধরনের একটা বিপদ চলেই আসতে পারে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই, আমি সঙ্গত কারণে আজকে আমার নামটা গোপন রাখছি, কিন্তু পরবর্তীতে আমার নামটা আপনাকে শেয়ার করবো, তো এই অডিও ক্লিপে আমি শেয়ার করলাম না। আশা করি আপনি ভালো আছেন, আপনি সবসময় ভালো থাকার দলে। আজকে আপনার স্টুডিওতে এসে এই অভিজ্ঞতাটা শেয়ার করতে পারলাম না, তাই অডিও ক্লিপটা পাঠাচ্ছি। আমি একজন সরকারি চিকিৎসক হিসেবে আছি এবং যে ঘটনাটা আমি শেয়ার করতে চাচ্ছি এটা খুব একটা ভয়ের না, যেটা আমার জীবনে হয়েছে এবং এটা আমার সরকারি চাকরি সূত্রে যেখানে পোস্টিং ছিল সেখানকার ঘটনা। জায়গাটি ঢাকা থেকে খুব কাছে এবং এমন একটি জায়গা যেখানে দিনে গিয়ে দিনে আসা যায়। তারপরও আমি সেখানে একটি রেস্ট হাউসে থাকতাম। অনেকেই আমার সাথে রেস্ট হাউসে ছিলেন, সবাই মোটামুটি বিসিএস ক্যাডারই ছিলেন যারা ছিলেন। রেস্ট হাউসটা আসলে একটা অফিসের একতলা দোতলা নিয়ে অফিস, সেই একতলায় অফিস ছিল আর দোতলায় হচ্ছে থাকার ব্যবস্থা ছিল, তিনতলাও আন্ডার কনস্ট্রাকশন ছিল। এখন একতলাতে প্রায় 10টার মতো রুম ছিল, তারই একটি রুমে আমি থাকতাম এবং আমার পাশে একজন জাজ সাহেব ছিলেন এবং এরকম আরো বিভিন্ন জন থাকতেন যারা কোয়ার্টার পাননি এরকম, কিন্তু মহিলা কেউ ছিলেন না, আমি থাকতাম। তো যে রাতের এটা ঘটনা, সে রাতে আসলে আমি যথারীতি 10টার সময় ঘুমিয়ে পড়তাম এবং যেহেতু অনেক বড় একটা প্রায় 1 বিঘা জমির উপর এই স্ট্রাকচারটা ছিল, তো আর যেহেতু আমার একা থাকা পড়তো, তখন আমি লাইটটা জ্বালিয়ে ঘুমাতাম, লাইট বন্ধ করে ঘুমাতাম না, যে লাইট থাকতো হয় বাথরুমের লাইটটা জ্বালানো থাকতো বা রুমের লাইটটা জ্বালানো থাকতো। আর আমার এই যে কোয়ার্টারটা ছিল তার পিছনেই আর কি একটা লেক ছিল,
মানে প্রায় রাত 10টা-11টার সময় খুব শিয়াল ডাকতো বা দেখা যেত ছেলেপেলেরা আড্ডা দিতে এসছে, বিশাল লেক ছিল। তো এই জন্য আমি কিছুটা নিজের নিরাপত্তার জন্য আমি লাইটটা জ্বালিয়ে রাখতাম, আর জানলা সব ভালো করে বন্ধ করে, দরজা বন্ধ করে এরকম করে মশারি টাঙিয়ে শুতাম। তো রাতের বেলা আমি 10টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, এটা আমার খেয়াল আছে। তো হঠাৎ করে রাত আনুমানিক কটা হবে আমার খেয়াল নেই, আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভেঙে যাওয়াতে আমি বুঝলাম যে পুরোপুরি একটা অন্ধকারের মধ্যে আছি, একদমই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তখন আমার মনে হলো যে হয়তো বা এখানে খুব কারেন্ট যায়, হয়তো বা কারেন্ট গেছে, কিন্তু এখানে যে আমি এতদিন ধরে আছি আমি কখনো রাতে কারেন্ট যেতে দেখিনি, কিন্তু কারেন্ট ছিল না। কিন্তু আমি কিছুক্ষণ পর আমি বুঝলাম যে হয়তো বা 10-15 সেকেন্ড পরে আমার মনে হলো যে না, শুধু কারেন্টের জন্য আমার ঘুমটা ভাঙেনি বা গরম লাগছে সেজন্য ঘুমটা ভাঙেনি, আমার ঘুমটা আসলে একটা শব্দে ভেঙেছে। এবং শব্দটা ছিল অনেকটা ঝনঝন করে স্টিলের বা তামার বা কাঁসার বাসন কোসন পড়লে যেরকম একটা ঝনঝন শব্দ হয় সেরকম, কিন্তু ওটা এতটাও ঝনঝন না যে কিছু পড়েছে। সেটা শব্দটা ছিল যে মাটিতে এরকম গড়িয়ে কিছু যাচ্ছে, কাঁসার বা স্টিলের কোনো জিনিস মাটিতে গড়িয়ে যাচ্ছে। এবং এটা যেহেতু কার্পেটের উপর দিয়ে যাচ্ছে, তো শব্দটা একদম যে খুব ওরকম তা না, কিন্তু এটা যেহেতু অনেকক্ষণ ধরে যাচ্ছে আমার মনে হচ্ছে সেজন্য আমার ঘুমটা ভেঙেছে। এবং আমি তখন শব্দটা কোথা থেকে হচ্ছে এটা দেখার জন্য আমি কোথাও একটু আমি বাঁ দিকে টার্ন নিলাম, তাকালাম। তো আমি খেয়াল করলাম যে একটা বল, একটা মানে বাচ্চারা যেরকম বল দিয়ে খেলে এরকম একটা বল, এবং সেটা পুরোপুরি আগুনের একটা গোলার মতো, কিন্তু সে আগুনটা একদম যে দাউ দাউ করে জ্বলা আগুন, যেমন আমরা আগুন ধরালে যেরকম থাকে সেটা না, খুব মাইল্ড মাইল্ড, যেমন আমরা ল্যাম্পের আলো জ্বলে ঠিক এরকম টাইপেরই, কিন্তু পুরো কালারটা হচ্ছে কমলা বা লালের কাছাকাছি আভাটা। এবং ওই বলটা মাটিতে গড়িয়ে একবার এদিকে আসছে, একবার ওদিকে আসছে, এবং ওই বলটা নিয়ে কেউ খেলছে। আমি এরপরে দেখলাম যে যে খেলছে, যে তার মুখটা আমি দেখতে পেলাম অনেকটা শ্রীকৃষ্ণের ছবি যেমন আমরা দেখি, তার গায়ের রং পুরোই নীল বা চোখটা খুব সুন্দর টানা, ঠোঁটটা একেবারে কমলা বা লাল, চুলগুলো বড় বড়, ঠিক ওরকম টাইপের একটা খালি গা, ওরকমই এরকম ধুতির মতো পরা বা ওরকম কিছু। আমি তো অতটা সময় খেয়াল করিনি কাপড়টা, কিন্তু গায়ের রংটা যে এরকম নীলচে ছিল বা খুব সুন্দর, চোখগুলো যে খুব সুন্দর কাজল দেওয়া আঁকা ছিল এরকমটা আমার মনে হলো। এবং মনে হলো যে ওটা 2-3 বছরের বাচ্চা এরকম টাইপেরই হবে। সে বলটা ধরেছে, আবার বলটা ছুঁড়ে মানে মাটিতে গড়িয়ে আরেকজনকে দিচ্ছে, এবং যাকে দিচ্ছে তাকে আমি আসলে দেখতে পাচ্ছি না। সে একজন আছে কেউ এটা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে, পুরোপুরি একদম কালো একটা স্ট্রাকচার আমার সামনে, খুব লম্বা, মনে হচ্ছে ছাদ পর্যন্ত গেছে, এরকম মনে হলো কিছু একটা দাঁড়িয়ে আছে, যার জন্য আমি আরেকজন যে আছে তাকে আমি দেখতে পাচ্ছি না। তো এরকম অবস্থা আমি একটু অ্যাস্টনিশ হলাম, যেটা এটা কি দেখছি। এটার জন্য আমি কোথাও আরেকটু ঘুরতে গেছিলাম, যে একটু ভালো করে হাতের উপর ভর দিয়ে একটু উঠে দেখি কি কি দেখছি আমি। এবং একটা জিনিস খেয়াল করলাম, আমার মশারিটা মনে হলো নেই, কারণ আমি সরাসরি দেখতে পাচ্ছি, মশারির ভেতর দিয়ে যে দেখছি তা না। পরে দেখলাম যে যে আমি নড়ে উঠেছি, যে বাচ্চাটাকে আমি দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর চেহারা, ওদের খুব সুন্দর মিষ্টি চেহারা, খুব বলবো যে গ্লোয়িং এরকম। সে বাচ্চাটা আমি দেখলাম যে আমাকে বোধহয় একটু দেখলো, দেখে বলটা ধরলো, খপ করে ধরে যার সাথে সে খেলছে তার দিকে ইশারা করে মুখে একটা আঙ্গুল দিল, যেরকম আমরা চুপ থাকতে বলি, মনে সে ইশারা করে বোঝাচ্ছে যে আমি উঠে গেছি, আমি উঠে গেছি। এটা সে আরেকজনকে বোঝাচ্ছে যে শব্দ হচ্ছে আমি উঠে গেছি। এবং যে ও ইশারাটা করলো, আমার কাছে মনে হলো যে আমার সামনে যে কালো অবয়বটা ছিল বা যে দেয়ালটা ছিল, ওটা কি ছিল, সেটা নড়ে উঠলো। নড়ে উঠে মনে হলো যে সেটা পুরোটাই আমাকে কাভার করে ফেলেছে, আমার উপর ঝুঁকে এসছে এরকম মনে হলো। এবং যেটা আমি ফিল করলাম যে আমার দুটো চোখের পাতা, মনে হলো দুটো আঙ্গুল, খুব গরম দুটো আঙ্গুল দুটো খুব মানে চেপে ধরেছে আমার চোখের পাতাটা। চেপে ধরার সাথে সাথে আমার মানে আমার কোনো আর হুঁশ নেই, আমি একদম মানে আমাকে বালিশের চেপে ধরেছে এরকম মনে হলো। এবং একদম ঘুম, আমি একেবারেই ঘুম, আমার এরকম ঘুম আমার আসে না। সে কি আমি ঘুমিয়ে পড়েছিলাম না আমি অজ্ঞান হয়ে গেছিলাম জানি না। পরের দিন আমার মনে আছে আমার 11টা-12টার সময় ঘুম ভেঙেছে, এবং তখন আমি নাস্তা করতে গিয়ে রেস্ট হাউসের দারোয়ানকে খোঁজ করি বা করি, তাকে জিজ্ঞেস করি যে কালকে সে কোথায় ছিল কিনা। তো সে বললো যে আসলে কালকে সে আসেনি, এবং সে আসলে জানতো না যে আমি আছি, মনে করেছে আমি তো ঢাকায় ব্যাক করেছি, তো আসিনি। এবং কালকে আসলে রেস্ট হাউসে কেউই ছিলেন না,
ওটা বোধহয় কুসুমতে একটা সরকারি ছুটির আগে পড়ে গেছিল, বা আমি যেতে পারিনি আসলে, আমরা হয়তো বা ছুটি পাইনি, বা অন্য কেউ সবাই ছুটি পেয়েছে বা ছুটি নিয়েছে। যেমন পুরো রেস্ট হাউসে যেটা দাঁড়ালো যে আমি পুরোপুরি একাই ছিলাম। এই পুরো 1 বিঘা একটা বিল্ডিং এর উপরে দেখা গেছে আমি একা ছিলাম, এবং পরবর্তীতে আসলে আমি আর ও পরে রেস্ট হাউসে বা ওই রুমে আসলে থাকার আমি সাহস করিনি, নাইট স্টে আমি করিনি। যেটা এই অতিপ্রাকৃত ঘটনার জন্য যে তা না, অনেকটা নিজের নিরাপত্তার জন্য মনে হলো যে আসলে এত একেবারে একা থাকবো এরকম রিস্ক নেওয়া নেওয়াই ভালো এটা। তারপরে আমি আসলে বদলি হয়ে আসি। ঘটনাটা আসলে খুব ভয়ের যে তা না, কিন্তু অনেকদিন ধরেই আসলে ভূত এখন শুনছি, আপনার ভূত এখন শুনেছি, আবার আপনি শুরু করেছেন আপনার যে নতুন যাত্রা, আরো ভালো হয়েছে, আরো ভালো হোক, আরো দীর্ঘ হোক। ভূত এফএম 10 বছর চলেছে, এটা আরো 20 বছর চলতেই থাকুক, সেই শুভ কামনা রইল। ঘটনাটা আসলে এত ভয়ের না, কিন্তু আমার সাথে হয়েছে, এবং আমি আসলে ওদিন আরো বেশি যদি জেগে থাকতাম কি যে হতো আমি জানি না। ভালো লাগলে শেয়ার করবেন। আসল ভাই, ভালো থাকবেন। এবং আমি এখন চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা আমাকে একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় আমরা যাব। জি। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি বাগানবাড়ি খিলক্ষেত থেকে আসছি। আমার নাম জাহিদ হাসান। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি এবং আমার আরো 3 বন্ধুর সঙ্গে ঘটা। ঘটনাটা আমাদের সূত্রপাত শুরু হয়েছে সিলেট জগন্নাথপুর নামে এক এলাকায়। জি। আমরা সেখানে আমাদের একটা প্রজেক্ট ছিল। ঘটনাটা ঘটছে 2012 সালে। আমাদের একটা প্রজেক্ট ছিল জনপ্রকৌশল অধিদপ্তরের আন্ডারে। আমরা কোনো কিছু নাম বলবো না, জাস্ট আপনি ঘটনাটা বলবেন প্লিজ। তা আমরা যখন ওখানে গেলাম, আমরা যখন কাজ শুরু করছি, প্রথম দিন 3-4 দিন মোটামুটি ভালোই কাজ বাজ করলাম। এরপরে আমাদের মেইন যে কাজটা শুরু করা লাগে সে কাজটা যখন আমরা শুরু করলাম সবাই মিলে, শুক্রবার দিন জুমার নামাজ বাদে মিলাদ পড়াইয়ে কাজ যখন শুরু করা হইলো, তো আমাদের কাজ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ভালোই চললো। চতুর্থ দিনেই হচ্ছে একটু মানে একটা দুর্ঘটনা ঘটছে। জি। তো আমাদের কাজ যেহেতু মেকানিক্যালি, তো সেক্ষেত্রে আমাদের লোহালক্কর একটু বেশি ব্যবহৃত হইতো। তো আমাদের যে পাইপটা দিয়ে আমরা ড্রিল করতাম সে পাইপটা ছিঁড়ে যাওয়ার কারণে আমাদের কাজ কামে একটু ব্যাঘাত ঘটছে। তো আমরা আবার নতুন করে সে পাইপগুলা উঠানোর চিন্তা ভাবনা করতেছিলাম। তো এর মাঝখানে আমরা রাত্রেবেলা আমাদের একটু বলে নেই, আমাদের কাজের যে জায়গাটা তার পাশ দিয়ে একটা নদী গেছে। তো এই নদীতে আমরা রাত্রে 4-5 জন বন্ধু বান্ধব মিলা মাছ ধরতাম আর কি। তো মাছ ধরতে ধরতে প্রায় অনেক দূর যেতাম, আবার মাঝখানে নদীটা একটু শুকনো চর যাচ্ছিল, সেই নদীটা পার হয়ে আবার ওপার দিয়ে আসতাম। আসার সময় একটা ব্রিজ পড়ে আর কি, আমাদের বাসার সামনে একটা ব্রিজ পড়ে। সে ব্রিজ পার হইয়া একটা পাবলিক টয়লেট ছিল। আমরা যখন সেই টয়লেটের কাছে আসছি তখন একটা মানে বিকট একটা শব্দ হইলো। তা আমরা বুঝতে পারলাম যে শব্দটা ওই পাবলিক টয়লেটের ভিতর থেকে আসছে। জি। তো আমরা যখন শব্দটা শুনলাম আবার পিছনে গেলাম, পিছনে যাওয়ার পরে টয়লেটের ভিতরে দেখলাম যে না, এই শব্দটা এখানে না। আবার যখন সামনে গেলাম, সামনে যাওয়ার পর আবার আর একটা শব্দ, পরে আবার পিছনে গেলাম। যাই হোক, একটু বলে নেই যে ওই টয়লেটটা এত দরজাটা এত শক্ত ছিল যে অনেক জোরে ধাক্কানোর পরে খুলতো। আচ্ছা। কিন্তু এত জোরে শব্দ, মানে এত ইজিলি খুললে মানে এত একটা শব্দ হওয়ার কথা না। তো আমরা যখন আবার দেখার পরে আবার সামনের দিকে যাইতেছি, তখন দেখি মানে যে চাক্কা যদি কোনো গাড়ির চাক্কা যদি ব্লাস্ট হয় সেরকম একটা শব্দ। পরে আমরা আবার পিছনে গেলাম, পিছনে যাওয়ার পরে দেখি যে না, আমার এক ফ্রেন্ড ছিল রতন নামে, সে ভিতরে যখন সে ঢোকার পরে দরজাটা অটোমেটিকলি লক হয়ে গেছে। আচ্ছা। সে বাড়াইতেও পারতেছে না, আমরা দরজা খুলতেও পারতেছি না, সে অনেক চিল্লাচিল্লি করতেছে। পরে হিরু নামে এক ছেলে ছিল, সে অনেক দৌড় দিয়ে বাসার দিকে চলে গেছে। আমরা ওখানে ছিলাম আরো 4 জন থাকার পরে আমরা যখন দরজা অনেক ধাক্কাধাক্কি করার পরে যখন দরজাটা খুললো, ও যখন বাড়ার পরে দেখলাম যে ব্রিজের শেষ প্রান্ত থেকে একটা হাত, মানে হাতটার আমি মানে উদাহরণটা দিতে পারবো না, এমন কালো এবং মানে লম্বা লম্বা পশমের একটা হাত দরজাটা ভিতরের দিকে ঠেলতে আছে আবার বাইর করতে আছে। জি। তো তারপর যাই হোক আমরা দৌড়ে বাসায় আসলাম। বাসায় আসার পরে তারপরের দিন আমাদের মন মানসিকতা এমনিই খারাপ, যেহেতু আমাদের প্রজেক্টটায় অনেক দুর্ঘটনা ঘটতে আছে। তো আমরা যেখানে কাজ করতাম পাশে সিটি কর্পোরেশনের লোকজন ছিল।
তো তারা বলতেছে যে তোমাদের কাছে এই প্রবলেমটা হচ্ছে, এখানে অনেক দিন আগে হিন্দুদের এলাকা ছিল, সেহেতু এখানে হয়তো শ্মশান ছিল একটা, যার কারণে তোমাদের যে পয়েন্টটা পড়ছে সেই শ্মশানের মধ্যে পড়ছে, শ্মশানের মাঝখানেই পড়ছে, যার কারণে হয়তো এই প্রবলেমটা দেখা দিতেছে। আমরা ওইসবে বিশ্বাসী ছিলাম না যে এগুলো আছে কি না। তো তারপর আমরা আমাদের মতো কাজকাম করতেছিলাম, কিন্তু মানে দুর্ঘটনার পর দুর্ঘটনা, একটার পর আরেকটা, একটা সলভ নাই করতে আর একটা শুরু হইতো। আবার আমরা চিন্তা ভাবনা করতাম যে এটা কিভাবে নতুন করে আবার করা যায়। তো লাস্ট যে একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে আমাদের 2.5 ইঞ্চি মোটা একটা লোহার রড যা ব্যান করা ছিল, আমরা তার কপ্পা বলে মানে ডাকি, নাম জানি। তো ওই কপ্পার রড যখন পাইপটা ছিঁড়া গেছে, আমাদের প্রথম পাইপটা যে কাজের 4র্থ দিনে ছিঁড়া গেছে, সে পাইপটা যখন উঠার জন্য চেষ্টা করতেছিলাম, তখন দ্বিতীয়বারের মতো ওর সাইড দিয়ে আরেকটা পাইপ নামাইছিলাম প্রথম পাইপটা সম্প্রসারণ করার জন্য। তো ওই পাইপটা যখন নামাইছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল রতন, ও আর আমি, ও আস্তে আস্তে ডাউন দিতেছে আর আমি চেন্টন নামে একটা যন্ত্র আছে সেটা লড়াইতেছি, ঘুরাইতেছি আস্তে আস্তে। তো যখন ঘুরাইতেছি, হুট করে ওই 2 ইঞ্চি মোটা একটা শেপ, ওটা মানে সিরা যে পাইপটা আমি ঘুরাইতেছি সেটা সহ আমাদের 36 ইঞ্চি একটা কেচিং ছিল, মানে পাইপ ছিল মোটা, সে পাইপের মধ্যে ঢুকে গেছে এবং কি আমার সহ নিয়ে যেতে যাচ্ছে। তো আমার সহ যখন নিয়ে যেতে চাচ্ছে, উপর থেকে একটা নাট বল্টু ছিঁড়া এসে আমার কপালে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আমি ছিটকায় দূরে পড়ে গেছি, এমনকি আমার যে ওই পাইপটা ছিল ওই পাইপটা নিচের মধ্যে ঢুকে গেছে। তো পরে উঠাইতে পারি না, সেদিন সারা রাত গেছে। পরের দিন ওই সিটি কর্পোরেশন লোকের মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল, উনি বলল যে এখানে একটা মাজার আছে, তোমরা মাজারের মধ্যে যাইয়া কিছু সিন্নি মিন্নি দাও, দেওয়ার পরে দেখো যে ওঠে কিনা, কারণ এখানে যেহেতু শ্মশান ছিল, হিন্দুরা লাশ পোড়াইতো। তো ঘটনা এখানে শেষ হলে হইতো, কিন্তু ঘটনা মনে হয় যে ওখান থেকে শুরু। আমরা যখন আবার ওই পাইপ উঠানোর চেষ্টা করতেছি, কিন্তু পাইপ উঠতেছে না। তো তার পরের দিন, প্রায় শনিবার কি রবিবার দিন, সঠিক মনে নেই, সেদিন একজন ভদ্রলোক আসলো, দাড়িওয়ালা, অনেক মুরব্বী টাইপের। ওনারে এর আগে আমরা ওই জায়গায় দেখি নাই বা ওই এলাকায় দেখি নাই, এমনকি আমরা না, শুধু ওই এলাকার যে বাসিন্দা আছে যারা ওখানে থাকে তারাও দেখে নাই এই লোকটারে। তা উনি এসে বলতেছে যে এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে একটা মাজার আছে, কালুর মাজার। তো সেই মাজারে তোমরা ছিন্নি টিন্নি দাও, দেখবা যে সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো যদিও বা আমাদের বিশ্বাস ছিল না, কাজের ক্ষেত্রে না, মানে অনেক টাকার কাজ, আমরা যদি কাজটা সাকসেস করতে না পারি তাহলে কোম্পানির অনেক লস হয়ে যাবে, আর একটা রিপুটেশনের ব্যাপার ছিল। তা আমরা যখন ওই ভদ্রলোক যখন ওই কথাটা বলার পরে বললো, আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমরা মাজারে চিন্নি দিব। তো মাজারে চিন্নি দিব আমরা। তারপরের দিন রাত্রেবেলা আলোচনা করার পরে সকালবেলা ওই সিটি কর্পোরেশনের ওই ভদ্রলোকরে, যে মুরব্বী টাইপের, ওনারা ডাক দিলাম। ডাক দিয়ে বললাম যে মুরব্বী কি করা যায়, ওনার টাকা পয়সা দিলাম, উনি চিন্নি টিনি রেডি করলো। রেডি করার পরে আমরা ওই মাজারে গেলাম। মাজারে যাওয়ার পর চিন্নি দেওয়ার পরে আইসা ওই আমরা মেকানিক্যাল জগ ইউজ করলাম পাইপে। মেকানিক্যাল জগ ইউজ করার পর আমি আর রতন, ছেলে ফেলে যারা আছে কাজের, তারা সবাই ঘুমাইছে, অনেক টায়ার্ড। তো আমরা দুইজন যখন হালকা একটু লাড়াচাড়া দিলাম, তখন দেখি আমাদের যে পাইপটা ছিঁড়া পড়ছে, মাটির মধ্যে আটকাই গেছে, সেই পাইপটা ইজি উঠতেছে। তো তখন আমরা পোলাপানির ডাক দেওয়ার পরে সবাই মিলা আমরা পাইপটা উঠাইলাম, এবং শেষের দিকে আমরা কাজটা ঠিকই করছিলাম, মানে সাকসেস হয়েছিলাম কাজ করে। তো তো তারপরের দিন যখন আমাদের কাম শেষ হয়ে গেল, যেদিন আমরা চলে আসবো, সেদিন আমাদের ওই কাজের আমাদের যে পয়েন্টটা ছিল তার পাশে যে ঘর ছিল, যে একজন মহিলা, উনি আমাদের বলতেছে যে আসলে এখানে সমস্যাটা হয়েছে তোমাদের কাজের ক্ষেত্রে, আমরা যদি সেই সময় তোমাদের ওই কথাটা বলতাম, হয়তো বা তোমরা কাজ না করে চলে যাইতা, আমাদের একটু সমস্যা হয়তো, আমরা তো পানি ছাড়া চলতে পারি না। তো এইখানে তোমরা যেদিন যেদিন কাজ শুরু করবা, তার 2 দিন আগে একজন লোক তারে জবাই করে হত্যা করা হয়েছে। আমি জানি না রাসেল ভাই যে আসলে এখানে ভৌতিক কিছু ঘটনা আছে কিনা, তবে সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এইটা যে ওই ভদ্রলোক আইসা বললো যে তোমরা এখানে কালু নামের একজন মাজার আছে, সেখানে যাও, যা সিন্নি দাও, তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা তো তারে দেখিনি এর আগে ওই এলাকায়, এমনকি সেই এলাকার বাসিন্দার যারা আছে তারাও দেখেনি এর এলাকায়। তো এটা কি করে সম্ভব রাসেল ভাই, আমি আসলে বুঝতে পারতেছি না। জি, আর এই হচ্ছে আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। তো সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। আমি যে ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব, এই ঘটনাটা বেসিক্যালি 2017 সালে আমার সাথে ঘটেছে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। কত তারিখের ঘটনা আমার এক্সাক্ট মনে নাই, তবে
মার্চ মাসের ঘটনা, এটা আমার মনে আছে। তো আমরা জানি ওই টাইমে কিন্তু অনেক গরম পড়ে। তো এমনই একদিন বা ঘটনার দিন আমি 4টা বাজে যখন স্কুল ছুটি দেয় আমি বাড়ি আসি। বাড়ি এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করি। তো তখন আমরা যেটা করতাম সেটা হলো যে, তো আমরা যখন যেহেতু জিএসসি এক্সাম দিব, তো একটু পড়াশোনার প্রেশার বা চাপ বেশি থাকে। তো আমাদের স্কুলে ম্যাথের টিচার একজন ছিল, যেহেতু 9, 10 ব্যাচ পড়ানো লাগতো। তো আমরা স্পেশাল ভাবে আমরা ছেলেরা 5 জন 1 থেকে 5 রোল পর্যন্ত আমরা স্যারের কাছে সন্ধ্যা থেকে মাগরিব থেকে ইশার পর্যন্ত প্রাইভেট পড়তাম। তো ঘটনার দিন পড়তে যাই, তো আমরা পড়তাছি হঠাৎ মানে অন্ধকার হয়ে যায় এবং মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বোঝাই যাচ্ছিল যে বৃষ্টি হবে। তো স্যারও ব্যাপারটা বুঝলো এবং স্যার আমাদের বললো তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাও, বৃষ্টি নামবে মনে হয়। তো স্যার ছুটি দিয়ে দিল এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আমি একটু বর্ণনা দিই। আমার স্কুল থেকে বাড়ির দূরত্ব প্রায় 10 থেকে 15 মিনিট এবং আমার স্কুল থেকে বের হলেই বাজার, মানে বাজার এবং স্কুল একসাথে অ্যাটাচ করা। তো আমি যখন স্কুল থেকে বাড়ি আসব তখন আসার পথে আমার হাতের বাম পাশে হচ্ছে খাল এবং হাতের ডান পাশে 3-4 মিনিট হাঁটলে বাড়ি, এরপর শুধু জঙ্গল। তো আমি হাঁটতেছি। তো ঘটনার কিছুদিন আগে নতুন একটি লাশ দাফন করা হয় আমার যাওয়ার পথেই, 10 থেকে 15 দিন আগে, সঠিক আমার মনে নেই, তবে আমার ঘটনার আগে। তো যা হোক, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি তখন হচ্ছিল না। তো আমি যখন 3-4 মিনিট ক্রস করলাম তখন জঙ্গলের কাছাকাছি। তো আমি কবর থেকে একটু দূরে, তখন বেশি না, একটু ডিস্টেন্স দূরে, তখন আমার হাতে লাইট আছে, তবুও বিদ্যুতের ঝলকে আমার চোখটা কবরের দিকে চলে যায়, যেহেতু আমি কাছেই ছিলাম। মানে আমি একবার মনে হলো বা আমি দেখলাম যে কে একজন কবরের পাশে বসে আছে। মানে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তো আমি তাড়াতাড়ি কবরটা ক্রস করলাম। আমি এতটাই ভয় পেয়েছি আমি যে মানে সাহস করে লাইটটা মেরে বা পিছনে দেখবো কবরের দিকে আসলে কেউ কি বসে আছে নাকি আমার মনের ভুল, মানে আমার ওই সাহসটুকু হচ্ছিল না। আমি এতটা ভয় পেয়েছি। আমার কোনো মতেই ভুল হওয়ার কথা না, কারণ যেহেতু আমি ওই টাইমে সন্ধ্যাবেলা, তারপর আমি তো সুস্থ মস্তিষ্কে হাঁটছিলাম। তো বিদ্যুতের ঝলকানিতে কেউ একজন বসেছিল, এটা আমি শিওর দেখেছিলাম। তো তারপরও মনের ভুল হতে পারে, তো মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। মানে তারপর আমার সাহস হয়নি আমি যে বিষয় দেখবো। যাই হোক, আমি বাড়ি চলে গেলাম এবং খাওয়া দাওয়া পড়লাম এবং যথারীতি আমি ঘুমাতে গেলাম। ওই দিন বেশি পড়ি নাই, মানে আমার মাথা ধরছিল, প্রচন্ড ব্যথা করছিল, এই জন্য। সো কিছুতে আমার ঘুম আসছিল না, মানে কোনো রিজন না, আমার ঘুম আসছিল না। মানে আমি এপিড ওপিড করছি খাটের, আমি একলা ঘুমাতাম। তো অনেক রাত হয়ে গেল, 10-12টা বেজে গেল। তো হঠাৎ আমি খেয়াল করলাম, যেহেতু আমরা গ্রামে বাস করি, তো আমাদের উঠান ছিল, উঠানে আমার রুমের সাথে বাইরে যে আমাদের উঠান, ওখানে আমাদের পেয়ারা গাছ ছিল। তো আমি টের পেলাম বা আমি খেয়াল করলাম পেয়ারা গাছকে যেন ঝাঁকুনি দিচ্ছে, প্রচুর পেয়ারা গাছটা লড়ছে এবং প্রচুর বাতাস হচ্ছে এবং শব্দ। এবং আমার ঘরের পাশে হচ্ছে আমার জানালার পাশে হচ্ছে একটা ছোট ফাঁকা বলা, আমরা হাঁটার জন্য একটা স্থান। ওখান দিয়ে মনে হচ্ছে কি যেন দৌড় দিয়ে যাচ্ছে, আসতেছে, মানে একটা শব্দ। যেহেতু রাত, আপনি যদি আস্তে হটেন আমি টের পাবো, আর যেহেতু আমার জানলার পাশেই করিডোরটা, সো মনে হচ্ছিল কে যেন দৌড় দিয়ে যাচ্ছে এবং পেয়ারা গাছটা লড়ছে। যাই হোক, এবং কিছুক্ষণ পর আমার রাত মোর কয়টা মনে হয় জানি না, তো মনে হচ্ছে জানালার পাশে ফিস ফিস করে কেউ জানি কথা বলতেছে। তো মানে কথাগুলো ক্লিয়ার আসতেছিল না আমার কানে, কিন্তু মনে হচ্ছিল কারা যেন ফিস ফিস করে কথা বলতেছে এবং ওই পেয়ারা গাছটা লড়তেছে। তো যাই হোক, ওই রাতটা মতে কভার
করলাম, আমি সূরা যা পারতাম, মানে কেন যেন মনে হচ্ছিল আমি সূরা গুলো ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক আমি কোনো মতে পড়লাম এবং ওই রাতটা আলহামদুলিল্লাহ আমার কেটে গেল। তো সেকেন্ড ডেতে আমাদের স্কুলে যখন গেলাম তো স্যার বলল আজকে পরীক্ষা তোমাদের। আগে পরীক্ষার কথা ছিল, তো যাই হোক ওদিন পরীক্ষা ছিল, একটু লেট হলো। তো পুরো পরীক্ষা দিয়ে আস্তে আস্তে আমার দেখা যায় 8:30 বেজে গেল। তো যেহেতু রাসেল ভাই বুঝতেই পারছেন গ্রাম, রাত 8টা 9টা বা 8:30 এটা অনেক রাত গ্রামের জন্য, আজ থেকে 3 বছর আগে। তো আমি ওরকম পথে, যেহেতু গ্রাম্য, এত রাত লোক না থাকারই কথা। তো যাই হোক আমি লাইট নিয়ে আসতেছি। আমি যখন কিছু দূর আসছি, মনে হচ্ছে 5-6 মিনিট হাঁটছিলাম, তখন হঠাৎ আমার ফিল হলো যে আমার পিছে কেউ হাঁটছে, এটা আমি ফিল করলাম। তো মানে আমার তখনও সাহস হচ্ছিল না আমি পিছে দেখবো, আসলে কেউ তো হতে পারে বা কেউ আসতে পারে। তখন আমি কি করলাম, আমি আমার হাঁটার গতিটা থামিয়ে দিলাম। তো মনে হলো যে ওই লোকটাও আমার যে পিছে, আমি যেই শ্যাডোটা বা আমি ফিল করছি কেউ হাঁটছে, মনে হচ্ছে সেও আর হাঁটছে না। হাঁটলে তো আমি একটা আওয়াজ পাবো, মনে হচ্ছিল সেও থেমে গেল। তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি জোরে হাঁটলে সে জোরে হাঁটছে, আমি থামলে সে থামছে। আমি যদি আমার হাঁটার গতি স্লো করছি, সে তার হাঁটার গতি স্লো করছে। এখন কিন্তু রাসেল ভাই, এটা আপনি একলা একটা পথে হাঁটছেন, তাও রাতে, এবং এরকম অবস্থা যদি হয় যে আপনি জোরে হাঁটছেন, একটা লোক জোরে হাঁটছে, আপনার পিছে আপনাকে ফলো করছে, ভয় তো পাবেনি। তো যেহেতু আমি তখন বড়ও ছিলাম না বেশি, মাত্র ক্লাস 8-এ পড়তাম, 8-এ তখন উঠেছি সবাই মাত্র, তুমি অনেক ছোট, তো ভয় লাগারই কথা। তো প্রচন্ড ভয় পাচ্ছিলাম এবং মনে মনে দোয়া দুরূদ পড়ছিলাম, সূরা পড়ছিলাম। তো যাই হোক আমি কোনো মতে তাড়াতাড়ি হেঁটে চলে আসলাম সেদিনের মতো বাড়ি। তো সেকেন্ডেও আমার সাথে রাতে ওই সেম কাহিনী, মনে আসলো পেয়ারা গাছটা কেউ ঝাঁকি দিচ্ছে, আমার ওই ফাঁকা জায়গা দিয়ে কেউ দৌড় দিয়ে চলে যাচ্ছে, এবং প্রচন্ড বাতাস এবং ফিস ফিস করে শব্দ। আমার ওই রাতেও ঘুম হয়নি, শুধু ভোরবেলা আমি ঘুমিয়েছি। তো তৃতীয় দিন আমি আর পড়তে যাইনি, বা মেবি বন্ধ ছিল, মানে আমার সঠিক এক্সাক্ট মনে নাই, পড়তে যাই নাই, আমার এটুকু মনে আছে। তো ওই দিন আমার সাথে যে ঘটনাটা ঘটলো, তো আমি পড়া শেষ করে রাত্র 11:30টার সময় আমি ঘুমাতে যাই। তো অ্যাজ ইউজুয়াল আমি শুয়ে আছি। তো শুয়ে থাকার এক পর্যায়ে রাত মনে হয় আমার তখনও ঘুম আসছিল না, তো একটা মেবি হবে সেকেন্ডের মতো সেম কাহিনী, মনে হচ্ছে কেউ ফিস ফিস করে কথা বলছে, কেউ দৌড় দিয়ে চলে যাচ্ছে, কেউ পেয়ারা গাছটা ঝাঁকি দিচ্ছে, এরকম বিভিন্ন, মানে আমি সিম্পটম পাচ্ছি ফার্স্ট ডে এবং সেকেন্ডের মতো। তো থার্ড ডেতে তো জিনিসটা মনে হচ্ছে আর বাড়ছে, ফিস ফিস কথাগুলো কেমন ক্লিয়ার আসছে, মানে কথাগুলো আমি বুঝতেছি না, তবে মনে হচ্ছে অনেক মানুষ কথা বলছে। তো আমি এই যে 2 দিন আমার সাথে যে ঘটনা ঘটলো, এটা আমি কিন্তু আমার কোনো ফ্রেন্ড, আমার বাড়ির কাজিন, মা বাবা, বা আমি কাউকে বলি নাই এলাকার। তো যখন রাত 1টা বেজে গেল বা আরো বেশি হবে, তো একটুবার আমি ফিল করলাম আমি নড়তে পারছি না, মনে হচ্ছে আমি অবশ হয়ে গেছি। আমার পা নাড়াতে পারছিলাম না, আমার হাত নাড়াতে পারছিলাম না, আমি যে কাউকে ডাকবো ওই শক্তিটা আমি পাচ্ছিলাম না। আমি ঠিকই মানে চিৎকার করে ডাকতেছি মা মা, কিন্তু মনে হচ্ছিল আমার কণ্ঠস্বর কে শুনতে পাচ্ছে না, বা আমি ঠিকই ডাকতেছি তাদের, কিন্তু আমার সাউন্ডটা তারা পাচ্ছে না। মনে হচ্ছে আমি বোবা হয়ে গেছি, যেটাকে আমরা বোবা ধারা বলে। তো আমি অনেক ট্রাই করতেছি কাত হয়ে এদিকে ওদিকে, কিন্তু আমি মনে হচ্ছে কেউ আমাকে প্রচন্ড চেপে ধরেছে, এবং আমি সেম কাহিনী করছি, কাউকে ডাকার চেষ্টা করছি, আমি চিৎকার করে ডাকতেছি, কিন্তু কেউ আমার সাউন্ড শুনছে না রাসেল ভাই। তো যাই হোক এক পর্যায়ে অনেকক্ষণ পর আমি ফিল করলাম যে
আমি নর্মাল হয়ে গেছি, আমি হাত নাড়াতে পারছি। তো ওদিন আমি ঘুমিয়ে যাই এবং ঘুম চলে আসে, আমি মনে হয় মেবি সেন্সলেস হয়ে গেছে, আমার খেয়াল নাই। তো আমার সকালে ঘুম ভাঙে এবং আমি ভাবলাম এখন ঘটনাটা শেয়ার করা দরকার। আমি আমার মসজিদের হুজুরের সাথে ঘটনাটা জোহরের সময়, ওদিন স্কুলে যাইনি, আর আমার সাথে ঘটনা ঘটার পর আমি একটু অসুস্থ হয়ে পড়ি, আমার গায়ে জ্বর এসে পড়ে ঘটনার পর। তো আমি জোহরে নামাজের পর আমি আমার মসজিদের হুজুরের কাছে বললাম। তো তিনি আমাকে যেটা বললো যে আমার উপর কোনো একটা জিনের প্রভাব পড়েছে, তো সেই জিনটা চাচ্ছে আমার কোনো ক্ষতি করতে, বা পেরে উঠতে পারতেছে না, এরকম একটা কিছু বললো। তো তিনি অনেকক্ষণ ঝাড়ফুঁক করলো এবং আমাকে একটা তাবিজ দিল এবং ওরা পানি দিল এবং বললো তাবিজটা আমার হাতে যেন বাঁধা থাকে, এবং আমাকে বললো যে প্রতিদিন ঘুমানোর আগে আমি যেন 3 কুল পরে ঘুমাই এবং 3 কুল পরে আমার সারা শরীরে ফু দিতে, এবং আমাকে যেটা করতে বলেছে, এবং এই আরো অনেক সিম্পটম বলেছে, অনেক দোয়া বলেছে আমাকে, যে দোয়াগুলো পড়বা। এবং ইনশাল্লাহ রাসেল ভাই, আমি যখন আমার ওই মসজিদের ইমামের যে রীতিগুলো আমাকে বলেছে, আমি যখন ওগুলো ফলো করলাম, পানিগুলো এবং সূরা কিরাত, দোয়া বা তাবিজটা দিলাম, আমার সাথে ওই কাহিনীগুলো আর ঘটছিল না। কিন্তু কিছু কিছু কাহিনী যেরকম মনে হচ্ছে কেউ ফিস করে কথা বলছে বা কেউ দৌড় দিয়ে চলে যাচ্ছে, সেগুলো এখনো ঘটে। যেহেতু এটা রাসেল ভাই 3 বছর আগের ঘটনা, এগুলো এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন মনে হচ্ছে এটা প্রতিরাতে হবেই। তো এটা দৈনন্দিন একটা রুটিনে আমার হয়ে গেছে এটা। তো ওটা এখন আর ভয় লাগে না, যেহেতু এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমার কাছে ঘটনাটা প্রচন্ড আমার কাছে অনেক ভয় লেগেছে। তো রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করবেন, চলুন শুনে আসি তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মে মাসের 8 তারিখের ঘটনাটা, গত বুধবার আর কি ছিল দিনটা। তো সেই দিন যিনি আমার কাছে এই কথাটা আমার কাছে আসে বলে, ওনার নাম ছিল নীরব। ওনার বাবা মারা যায়, তারাবি নামাজের পরে তাকে দাফন দেওয়া হয়। রাত 11টা 11:30 বেজে যায়। জি। তো আমাদের যে কবরস্থানটা সেটা একটু মেরামত করাতে, লাশটা দাফন দিতে একটু কষ্টই হয় নিয়ে যেতে। তো যে খাটিয়া করে নিয়ে যাওয়া হয়, কষ্ট হতে সেই খাটিয়া থেকে কোলে তুলে 3-4 জন মিলে ধরে নিয়ে যেতেছিল। তো ছেলে যখন নিছে, তো ও বলতেছে এত হালকা এবং এত ছোট মনে হচ্ছিল বাবাকে, যে আমি একাই নিয়ে যেতে পারবো। তো যেহেতু সবাই ছিল কাছে, তবু তার 3-4 জন মিলে নিয়ে গেল, লাশটাকে দাফন দিল। তো সেই রাত্রি তো সে সবাই দাফন টাফন করে চলে গেল। তো সেহরির পরে, ফজর নামাজের পরে ছেলেটা জিয়ারতের জন্য আসলো। তো এখন তো রমজান মাস, অন্ধকার এবং দিন আসতে আসতে অনেক দেরি হয়, কিন্তু নামাজ সেহরি খাওয়ার আজানের পরপরই জামাত দাঁড়িয়ে যায় নামাজের। তো ওই ছেলেটা নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ি কবরস্থানে গিয়ে জিয়ারত করে। যখন সে মোনাজাত দিতেছিল, খুব অঝরে কান্না করতেছিল কবরস্থানে। তো সেই মুহূর্তে নাকি সেই ছেলেটা বলল যে আমি যখন মোনাজাত করি এবং খুব চিৎকার, মানে খুব অঝরে কান্না করি, তখন আমার এরকম একটা আওয়াজ আসে, এমন একটা কথা আমি শুনতে পারি, আমাকে বলতেছে নীরব বাসায় চলে যা, কাঁদিস না। তো উনি একটু প্রথম মোনাজাত, তো ভাবতে কোনো কিছু মনে নেই, উনি মোনাজাত করতেছিল, কান্না করতেছিল, সেই কথাটা আবারও আসে, নীরব বাসায় চলে যা। তখন সে তাড়াতাড়ি দ্রুত আর কি একটু ভয় চলে আসে তার ভেতরে, খুব ভয় ভীতিতে উনি সত্যি চলে আসে খুব তাড়াতাড়ি। কিন্তু সেই দিন তার কোনো কিছুই ভালো লাগেনি, সে নামাজও সেদিন পড়েনি, এবং সে যে রোজাটা রাখছে, সে বলছে আমার রোজাটাই আমার কাছে ভালো লাগলো না, সেই দিন আমার খুবই খারাপ লাগতেছিল, কোনো নামাজই পড়া হয়নি। এবং সে পরবর্তীতে রাত্রে আর কবরস্থানে যাওয়া হয়নি। তো রাত্রে যখন সে ঘুমালো, সে ঘুমের মধ্যে সে এই কথাটা আসলো, তোকে বাসায় যেতে বলছি, নামাজ ছাড়তে বলছি। সে এরকম এই কথাগুলো শুনতে পায়, সে তাকে ধমক দেয়। তো উনি বলতেছে শব্দটা যে আসে এবং কথাটা বলে কে,
ও এইটাকে নিয়ে অনেক ভয় পেতেছে, সে ভাবতেছে যে আমাকে জিনে ধরছে। হুম। এটা জিন আমাকে বলে, কারণ মানুষ মারা যাওয়ার পর মানুষ তার কিছু বলতে পারে না। তো কবরস্থান সকালবেলা ভরে যাওয়াতে হয়তো আমাকে জিন এরকম ডিস্টার্ব করতেছে। তো সে আমার কাছে কয়েকবারই আসলো, আমি তাকে বললাম যে এটা জিনের কোনো আসো বা জিন না। হ্যাঁ, আপনার আব্বু দুনিয়া থেকে বিদায় নিছেন, আপনার আব্বুই আপনাকে এই শাসনটা করতেছে, যেহেতু ভালোবাসাটা ছিল আপনি কবরস্থানে যাবেন, জিয়ারত করবেন। হুম। উনি এখনো বিশ্বাস করে না, সে এখনো বলে যে আমি তো কোনো ইবাদত, আমার কোনো নামাজই ভালো লাগে না যেতে। দ্বিতীয়ত আমি শুধু এইটুকু কথা শুনতে পারি, নীরব কাঁদিস না, নীরব ইবাদত, নামাজ পড়, নামাজ ছাড়িস না। কিন্তু সে তার বাবাকে দেখতে পারে না, কথাগুলো শুনতে পারে। এখন সে এটাই নিয়ে ইয়েতে আছে, চিন্তিত, যেটা হয়তো জিন, কিন্তু মৃত ব্যক্তি আমার কাছে আসতে পারে না। ঘটনাটা আচ্ছা। এটাই ছিল। ও থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই, এই ঘটনাটা আপনার 1988 যখন আপনার ফ্লাড হয়, ওই সময় তখনকার রাসেল ভাইয়া চারপাশে প্রচুর পানি, পানি ছাড়া কিছুই নেই, সব দিক শুধু পানি আর পানি। তো আচ্ছা। এই জন্য দেখা গেছে সব দিকে প্রচুর মাছ ভাইয়া। তো ওনার একটা পেশা ছিল ছোটবেলা থেকে যে উনি আপনার মাছ ধরার প্রতি একটা নেশা। তো একদিন রাতের বেলা ভাইয়া উনি মাছ ধরতে বের হবে, তেমন সময় ওনার আম্মু বললো যে একটু দেখে যেতে, কারণ আশেপাশের পরিবেশ হয়তো ভালো না এখন, চারদিকে অন্যরকম একটা ভাব। তো উনি অত তোয়াক্কা করলো না কথা, তো উনি বের হলো। তো উনি একটা খালের এক পাশে, যে জায়গায় উনি প্রতিদিনই প্রায় মাছ ধরে, ওই জায়গায় গেল, বসলো। তো আধা ঘন্টার মতো হবে ওনার জাল বা অন্যান্য যা যা দরকারি জিনিসপাতি সেট আপ করার, ওগুলা করলো। করার পর আসলে উনি বললো রাত প্রায় অ্যারাউন্ড 12টার মতো বা 1টা। তো উনি ওই জায়গার মধ্যে বসে আছে অনেকক্ষণ যাবত। তো উনি দূর থেকে লক্ষ্য করছে যে একটা আলোটা আপনার কমলা টাইপের, কমলা রঙের আলোটা আসছে। তো উনি ভাবলো যে হয়তো বা নৌকা দিয়ে কোনো মানুষ এসছে, হ্যারিকেন। তো যতক্ষণ পর্যন্ত আলোটা কাছে আসছে, উনি স্পষ্ট হতে লাগলো যে আসলে এটা কোনো হ্যারিকেনের আলো না, বা এটা আসলে মানুষ না। তো উনি লক্ষ্য করলেন আসলে জিনিসটা তাহলে কি। তো উনি একটু পিছিয়ে হলেন, একটা গাছের আড়ালে গেলেন, কারণ উনি বুঝতে পারছে যে এটা অ্যাডনোমাল কিছু। দেখলেন যে একটা আলো সম্পূর্ণ খোলা, এটা হাওয়ার মধ্যে ভাসছে এবং একটা ছায়া পড়ছে অপোজিট সাইডে, যে কিছু একটা আছে। কিছুক্ষণ পর লক্ষ্য করলো যে একটা সাদা শাড়ি পরা মহিলা অবয়ব, যে চুলগুলো ঝুলে আছে, বোঝা যাচ্ছে অনেক লম্বা, রাসেল বা হবে হয়তো বা 7-8 ফুট হবে এরকম উনি বললো। তো এটা আসছে ওদিক থেকে, আর ওটার পায়ের নিচ থেকে মানে মনে হয় সমুদ্রের ঢেউ যেরকম হয় এরকম ফোয়ারা বেরোচ্ছে। তো উনি প্রচন্ড ভয় পায় এটা দেখে, ওনার কন্ট্রোল করতে পারে নাই। উনি ওই জায়গা থেকে আপনার দ্রুত বাসায় আসার পর ওনার আম্মুকে ওই দিন রাতে বলে না। সকালবেলা ওনার মাকে বলার পর ওনার মা অনেক বকাঝকা দেয় যে কেন রাতের বেলা এটা দেখার জন্য উনি ওই জায়গায় দাঁড়িয়েছিল, উনি তো আগেই আসতে পারতো। তো রাসেল ভাই তখন ওনার বেশ তেমন কিছু হয় না। তো একদিন এমন উনি আপনার রাতের বেলা আর কি, মানে বিকেল বেলা আপনার হয় না এমন যে এক গ্রামের সাথে আরেক গ্রামের খেলা হয়, অনেক সময় কাবাডি খেলা হয়। তো এরকম একটা খেলা উনি দেখতে যায় অন্য গ্রামে। তো যাওয়ার পর রাসেল ভাই সন্ধ্যা হয়ে যায়, খেলা শেষ। তো ওই গ্রামে ওনার কিছু ফ্রেন্ড ছিল, বন্ধু। তো ওনারা বললো যে এতদিন পর আসছিস, আমাদের সাথে একটু আড্ডা দিয়ে যা। এটা কি আরেকটা ঘটনা? ভাইয়া হ্যাঁ। না, আমি একটা ঘটনাই নিব। আপনার সেই ঘটনাটা কি শেষ করে ফেললেন আপনি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি এটা আরেকটা ঘটনা বলছেন। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করেন, কিন্তু আরেকটা ঘটনা আমরা তার আগে মানে জীবন। জি অবশ্যই। তো ওনারা বললো যে আজকে আমাদের সাথে আড্ডা দিয়ে যা। তো উনি আড্ডা দিতে দিতে সময় আর খেয়াল করেন নাই। তো রাত প্রায় অনেক বেজে গেছে, 11টা-12টা। তো তখনকার সময় রাত 11টা-12টা, মানে রাসেল ভাই অনেক, আর গ্রাম অঞ্চল। তো উনি আসতেছে রাতের বেলা ওই দিক থেকে। তো ওনাদের বাড়ি থেকে আসার পথে মানে ওই যে রাস্তায় একটা ভাইয়া তেঁতুল গাছ পড়ে, ওই গাছটার নামে আগে থেকেই কিছু বদনাম ছিল, কারণ মানুষ অনেক কিছু ওই জায়গায় দেখতো। রাসেল ভাই কি দেখতো, যেমন আপনার দেখতো যে রাতের বেলা একটা লোক, মানে লোক টাইপের অভাব, যে পায়ের মধ্যে রশি দিয়ে ঝুলে আছে, সম্পূর্ণ সাদা, চুলগুলো সাদা, নিচের দিকে চেয়ে আছে, মানে চেহারা দেখা যায় না। তো অনেকেই এটা দেখে ফ্রেন্ড হয়ে যেত, ওই জায়গায় অজ্ঞান হয়ে যেত, কারণ এত বেশি সাহস ছিল না অনেকেরই, সবাই এরকম দেখতো। উনি ভয় পাচ্ছিল যে উনি এরকম কিছু দেখতে পায় কিনা। আল্লাহর রহমতে উনি ওটা দেখে না, উনি আগে যায়। এখন যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পর একটা পুল পড়ে ভাইয়া। তো উনি পুলে উঠার আগে উনি লক্ষ্য করেন যে পিছ থেকে এমন একটা শব্দ হচ্ছে যে কেউ হয়তো বা কাঠের খড়ম পায়ে দিয়ে হাঁটে, বা এরকম ঠক 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 শব্দ হচ্ছে। উনি প্রচন্ড ভয় পায় ভাইয়া, কিন্তু উনি জানে যে এখন ভয় পেলে আসলে চলবে না। তো উনি আগে যায়, যখন ব্রিজের কাছাকাছি, পুলটার কাছাকাছি, তো তখন দেখলো যে দূরে
একটু দূরে বিলের মধ্যে আপনার বিশাল বিশাল মাছ আকৃতির মাছ এরকম লাফাচ্ছে আপনার। তো আবার দেখছে যে এমন কিছু মানুষ আছে যে যারা ওগুলা ধরছে, আবার জাল দিয়ে মেরে মেরে ধরছে। তো এটা দেখার পর উনি আরো বেশি ভয় পায়, উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। উনি দৌড় দিল ওই জায়গা থেকে। দৌড় দেওয়ার পর আপনার কালভার্ট যখন ক্রস করবে, ব্রিজটা ক্রস করে যাবে, সামনে দেখতে পায় আপনার কালো দুইটা অবয়ব দাঁড়ায় আছে। ওনাকে মানে মনে হচ্ছে যে ইশারা দিচ্ছে যে ওনার আসতে। উনি এটা দেখে আর নিজে কন্ট্রোল করতে পারে না ভাইয়া, উনি ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়। সকালবেলা আপনার যখন কৃষক যারা আছে ওই এলাকারই ওনাকে মানে পায় ওই জায়গার মধ্যে, যাওয়ার পর ওনার বাসায় দিয়ে আসে ভাইয়া। দিয়ে আসার পর ওনার আম্মু তো অনেক আপনার আপসেট হয়ে যায়, কান্নাকাটি করে, এটা কেন হলো, এরকম কেন করলো, রাতের বেলা তুমি থাকতেও পারতো অন্য গ্রামে। তারপরে হুজুর আনা হয়, হুজুর আনার পর হুজুর বলল যে আর কখনো যেন উনি রাতের বেলা এরকম না বের হয়, আর পরবর্তীতে যদি এমন কিছু হয় তাহলে ওনাকে হয়তো বাঁচানো সম্ভব না, এরকম বললো। থ্যাংক ইউ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার যে এখন ঘটনাটা শেয়ার করবো, আমার এক রুমমেট, আমরা একসাথে চাকরি করি, তার বাড়ি ইন্ডিয়া কেরালাতে। ইন্ডিয়া কেরালা একটি গ্রামকে নিয়ে ঘটনাটা, তাই আমি তার মতন করে শেয়ার করতে চাই। ঘটনাটি প্রায় 80-90 সাল আগে, যেমন আপনার 1930-35 সাল এরকম হবে ঘটনাটা। তো ওই গ্রামটা ছিল নদীর পাড়ে, লম্বালম্বি নদীর পাড় দিয়ে গ্রামটা ছিল। তো ওই গ্রামের এক পাশে ছিল নদী, অন্য পাশে ছিল আপনার ধানের জমি। আপনারা জানেন কেরালাতে আপনার নারকেল গাছ, তারপরে আপনার কলা বাগান, এগুলো সবচেয়ে বেশি ওই সময় থেকে শুরু হয়। তো ওই গ্রামে একজন জমিদার ছিল। মোটামুটি সবাই জানে জমিদার তেমন ভালো মানুষ না, তার ব্যাকগ্রাউন্ডটা খুব খারাপ, এটা সবাই মোটামুটি জানে। আমার যে বন্ধুটা ঘটনাটা শেয়ার করছে, ওই গ্রামের একটি দরিদ্র ফ্যামিলি। ওই ফ্যামিলিতে আপনার 3 জন, একজন বাবা, একজন মা, একটি মেয়ে। মেয়েটার নাম হলো রূপা। রূপার বাবা, রূপার মা। খুব দরিদ্র ফ্যামিলি ছিল। বাবাটা কোনো কাজকর্ম কিছুই করতো না, পাওনাদার থেকে টাকা নিয়ে কোন রকমের সংসারটা চালাতো, আর মা জমিটামি কিছু চাষ টাস করতে পারতো। তো হঠাৎ একদিন দেখে গেছি কি আপনার বাবাটা আবার জুয়া টুয়া খেলতো, অনেক টাকা ঋণ দিয়ে হয়ে গেছে। তো যারা টাকা পাওনাদার বাসে এসে একদিন ওর বাবাকে, রূপার বাবাকে মারধর করে। তো মারধর করার পরে ওই দিন রাত্রি থেকেই রূপার বাবাকে আর খুঁজে পাওয়া যায় না। এরকম ভাবে 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হওয়ার পর যারা পাওনাদার, ওনারা তো আর ওয়েট করবে না, তো ওরা এসে আপনার ওদের বাড়ি কিছু জমি ছিল, ওগুলো পুরোটাই দখল করে নিয়ে গেছে। তো এখন রূপার মা তখন কি করবে? রূপার বয়সে তেমন নয়, 3-4 বছর হবে এরকম। তো ওই রূপার মা চিন্তা করে দেখছে, আমি আর কোথায় যাব, ঠিক আছে একটু জমিদার বাড়িতে যাই, গিয়ে দেখি কোনো কিছু হয় কিনা। তো জমিদার বউটা মোটামুটি ভালো ছিল আর কি, তেমন যে ভালো তাও না, মোটামুটি ভালো ছিল। তখন কান্নাকাটি করার পর রূপাকে দেখে, রূপা খুব সুন্দর ছিল, এক ছিল, মেয়ে ছিল, সরি। রূপাকে দেখে মোটামুটি জমিদার বউ খুব পছন্দ করে। ওনারও কোন মেয়ে ছিল, ওনার 3টা ছেলে ছিল। তো এই বলছে যে ঠিক আছে, তাহলে তোমরা থাকো, কাজকর্ম করো আমার বাসাতে, বড় হলে তোমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দেবো। তো এই আশাই আপনার রূপার মা কাজ শুরু করে। যখন রূপার 12 থেকে 13 বছর হয়, তখন তার মা হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার পরে রূপা খুব কান্নাকাটি করে, যেরকম মা মারা গেলে সন্তান যেটা করে ওইটাই আর কি। কান্নাকাটি করে খুব আপসেট থাকে। তখন তার 14 বা 13 বছর বয়স সম্ভবত। তো আরো 5 মাস যাওয়ার পরে জমিদার বড় ছেলের সাথে একটা তার সম্পর্ক গড়ে যায়। সম্পর্ক এককালীন হওয়ার পরে চলতেই আছে। কিছুদিন পরে রূপা বুঝতে পারে সে প্রেগনেন্ট। তখন আপনার জমিদার বড় ছেলেকে একদিন রাতে ছাদের মধ্যে নিয়ে বলতেছে, আমি তো প্রেগনেন্ট, আমাকে তুমি বিয়ে করতে হবে। তুমি যদি আমাকে এখন বিয়ে না করো, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। তখন জমিদার ছেলেটা ওকে একটু আশ্বাস দেয়, ঠিক আছে আমি দেখি আমার মা বাবার সাথে আলাপ করে তোমাকে আমি পরে জানাবো। তো এরকম 1 সপ্তাহ চলে যায়, কিন্তু ওই জমিদার যার সাথে রূপা সম্পর্ক, ওকে মানে ধরার কাছে বলার জন্য বা একটু একলা কথা বলার জন্য কোনো সুযোগ পাচ্ছে না।
তো হঠাৎ একদিন জমিদারের বউয়ের বাবার বাড়ি থেকে খবর আসে তো বাবা খুব অসুস্থ, ওনাকে যেতে হবে। তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, তখন নৌকার পথে ছিল, যেতে 3-4 দিন লাগতো, আসতে 3-4 দিন, এরকম 8-10 দিন যাওয়া আসে চলে যায়। তো উনি পরের দিন সকালে রওনা হয় জমিদারের বউ। তখন আপনার ওই দিন রাত্রে আবার রূপা জমিদারের বড় ছেলের সাথে আবার যোগাযোগ করে ওর সাথে সাথে এক সময় আপনার অনেক কথা মার্কেটিং হয়। জমিদার ছেলেকে বলতেছে দেখো আমি তো একজন জমিদারের ছেলে, আমি যদি তোমাকে বিয়ে করে আমার মা বাবার মান সম্মান থাকবে না, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিবো, তুমি অন্য কোনো জায়গার মধ্যে তোমাকে বিয়ে দিয়ে দেবো, তুমি চলে যাবে এখান থেকে, আমি কিছু টাকা পয়সা। রূপা মানতে রাজি না, ও ওর কাছে বিয়ে হবে। তো এই ঘটনাটা জমিদার কিছুটা বুঝতে পারে, ওদের সাথে কথা বলার সময় জমিদার কিছুটা টের পায়। তো এই পরের দিন সকালে জমিদার বড় ছেলের সাথে জমিদার কথা বলে কি ঘটনা কি আসে বিষয়। তখন বড় ছেলে সবকিছু খুলে বলার পরে তো একটু রাগান্ত পাবো হইবেই। তো ওখানে ওনারা একটা প্ল্যান করে যে ঠিক আছে আজকের রাত্রে রূপাকে ছাদের উপর নিয়ে আসো, বলো কথা আছে। তুই ছাদের উপর নিয়ে আসে কথা আছে, বলো তুমি তাকে টাকা দিবে, স্বর্ণ দিবে, যদি মানে তো মানলেই, না মানলে পরেরটা দেখা যাবে। ওনারা একটা প্ল্যান করে ওকে ছাদে নিয়ে আসে, জমিদার বাড়ির ছাদে নিয়ে আসে। জমিদার বাড়ি যেরকম হয়, যা বলার নতুন কোনো বলার কোনো প্রয়োজন নাই, সবাই জানে কিরকম হয় জমিদার বাড়ি বলা। তো আপনার রাত্রে আসার পরেও ওই ছেলেটা একই প্রস্তাব দিয়ে, কিন্তু মেয়েটা মানে না, রূপা মানে না। এক সময় আপনার কি হয়, একটা দস্তাবেজ মানে হাতাহাতি পর্যায়ে চলে যায়। তখন জমিদারে আর জমিদার ছেলে মিলে ওকে ছাদ থেকে ফেলে দেয়। ছাদ থেকে ফেলে দেওয়ার সাথে সাথে রূপা মানে মারা যায়নি, কিছুটা হয়তো জীবিত ছিল। তখন ওনারা তাড়াতাড়ি করে নিচে যায়, নিচে গিয়ে এসে দুজন বাড়ির পাহারাদার যে জমিদার, ওনাকে ডাক দেয়, ওনাকে মোটা অঙ্কের টাকা দিয়ে মুখ বন্ধ রাখার জন্য বলে। জমিদারের বাসার পাশেই একটা নারকেল গাছ ছিল, একটা কলা গাছ, একটা নারকেল গাছ বাগান ছিল। ওই বাগানে একটি এই নারকেল গাছের নিচে রূপাকে কবর দিয়ে দেয়, মাটি চাপা, কবরও না, দাফনও না, কোনো কিছুই না, মাটি চাপা দিয়ে এক বস্তার ভিতরে ঘরে বস্তাটা পার। অসীমত তো রাত রয়ে গেছে, রশিও পায় না, তো এক পাহারাদারের গলার গামছা দিয়ে ওই বস্তার মধ্যে বাঁধে মাটির নিচে চাপা দিয়ে চলে আসে। এভাবে তো কয়েকদিন যায়, যাওয়ার পরে জমিদার বউ বাসায় চলে আসে। আসার পরে বলতেছে রূপা কোথায়? রূপা তো বলতেছে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, তুমি যাওয়ার পরে ও সুযোগ পেয়ে গেছে, আমরা তো জমিদারি নিয়ে ব্যস্ত থাকি, তেমন তো কিছু দেখে দিই না, ও তো টাকা পয়সা নিয়ে সেটা চলে গেছে। তো রূপার মা একটু মন খারাপ করছে, এটাকে নিজের মেয়ের মতন দেখতাম, খুব বিশ্বস্ত করতাম, আদর করতাম, এইভাবে চলে গেল। আমাকে বললেই তো পারতো, আমি নিজেই ওকে বিয়ে দিয়ে দিতাম, যেহেতু ওর মার কাছে আমি বলছিলাম। তো আর কি করার আছে, এটাই মেনে নিছে। তো হঠাৎ আপনার একদিন এক তান্ত্রিক আসে, কাপালি এরকম তান্ত্রিকের মত, উনি আসে, আয়সা জমিদারের বাড়িতে আসে। আয়সা বলতেছে এ বাড়িতে খুব খারাপ কিছু হবে, মানে ভবিষ্যৎবাণী বলতেছে, এ বাড়িতে খুব খারাপ কিছু হবে। ওনাদেরকে একটা বই দেখাচ্ছে। তো যেহেতু অনেক মহিলা মানুষ, জমিদার বউ খুব ডরে, যে বলতেছে বাবা কি হয়েছে? বলতেছে তোমাদের খুব খারাপ কিছু হয়েছে এ বাড়িতে। তো ওনারা বলতেছে আমরা কি করতে পারি, তোমাদের ভবিষ্যতে খুব খারাপ যাবে। তখন বলতেছে এটা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? আমি একটু পূজা করে দেবো তোমাদেরকে, আমি ধ্যানে বসবো, কিছু সামান লাগবে। উনি বলতেছে তোমার ফ্যামিলির সবাই কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের যেগুলো ইউজ করে এগুলো জিনিস নিয়ে আসার জন্য বলছে। তো উনি এগুলো জিনিস নিয়ে আসছে, আসে তিনি একটা ধ্যান শুরু করে, বলতেছে আজ থেকে কোনো সমস্যা হবে না, আমি চলে যাই। উনি চলে গেছে। ও তান্ত্রিক হঠাৎ করে যেভাবে এসেছিল হঠাৎ করে চলে গেছে। ওই দিনকার রাত্রে এত তুফান ওই জমিদার বাড়ির মধ্যে, ঝড় তুফান, রাত্রে প্রচুর ঝড় তুফান।
এখন বাসার মধ্যে যে জমিদার বাড়িতে যে দুইজন পাহারাদার ছিল, ওনার তো ঝড় বৃষ্টিতে বাড়ি পাহারা দেওয়া সম্ভব না। ওনাদের যে রুমের মধ্যে চলে যায়। তো চলে যাওয়ার পরে তখন দুজন পাহারাদার ছিল, তো দুজনের মধ্যে একজন কিছুটা তন্দ্রার মধ্যে চলে যায়, হয়তো বা ঘুমাই নাই। আরেকজন বসে রয়েছে আর কি, হারিকেন জ্বালিয়ে। হারিকেন হতে সবাই বুঝেন, হারিকেন জ্বালিয়ে বসে আছে। হঠাৎ বাইরে দেখে ঝড় বৃষ্টির মধ্যে ঝড়ের সামনে কি একটা যেন দাঁড়িয়ে আছে। একজন পাহারাদার, উনি দেখতেছে ফার্স্টে। প্রথম দেখে উনি বলতেছে হয়তো বা বাসার ভিতর থেকে কেউ বাড়িছে। উনি একটু দরজাটা খুলে যে মাত্র সামনে দাঁড়ালো, একটা কালো একটা হাওয়ার মতন ওনাকে টেনে বাইরে নিয়ে যায়, টেনে বাইরে নিয়ে চলে যায়। তখন ভিতরে যে ছিল, উনি ঘুম তো ছিল না, কিন্তু দরজা যেদিকে খুলে বাসায় বাইরে যদি হঠাৎ করে স্পিডে চলে যায় বাতাসের সাথে, তো উনি হঠাৎ চমকে উঠে দরজা ফাঁক দিয়ে উনি দেখে কালো একটা আবায়ক, মানে কিরকম বলতে একটা বড় ধরনের একটা জানোয়ারের মতো, কিছুটা নেকড়ের মতো, এরকম অনেক বড়। এটা কি করছে, ওই যে প্রথম যে পাহারাদারটা, ওনার ঘাড় ধরে কামড় দিয়ে ঘাড়টা ছিঁড়ে ফেলে পরে থেকে নিচে ছেড়ে দিয়ে কালা হাওয়াটা চলে যায়। আর ঝড় তুফান প্রচুর হয়। তো পরের দিন সকালটা ওটা দেখে সাথে সাথে ওই পাহারাদার ওই রুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তো পরের দিন সকালে জমিদার বাড়ির সবাই যখন ঘুম থেকে উঠে থাকে, এই অবস্থা, বাইরের মধ্যে একটা লাশ, এবং সে লাশটা গলা ছিঁড়া, কে যেন কামড় দিয়ে গলা ছিঁড়ে ফেলছে। তখন জমিদার সবাই বলতেছে হয়তো বা জঙ্গল টঙ্গল দিকে আছে, বাঘ টাঘ হইতে পারে, বা জঙ্গলের কোনো পশু এসে এরকম বলল এটা করতে পারে। তো রুমের ভিতরে এসে দেখে ও অজ্ঞান, কোনো সেন্স নেই। ওকে কথা বলতে বলে, তারপরে সেন্স আসে কিন্তু কথা বলতে পারে না। তাকে বলে কি হয়েছে, কি আসে, সে কোনো ধরনের কথা বলতে পারে না, বাকবিদ্ধ হয়ে যায়, কোনো ধরনের কথাই বলতে পারে না। তো জমিদারে চিন্তা করে সবাইকে বলছে দেখো এটা হয়তো বা ডরের কিছু নাই, এদিকে জঙ্গল টঙ্গল আছে, হয়তো বা এখান থেকে বাঘ টাঘ এসে ওকে এই অবস্থা করছে। তো ওই দিনকার রাত্রে আবার ঝড় বৃষ্টি শুরু হয়। সেম ঘটনাটা দ্বিতীয় যে পাহারাদার ছিল ওর সাথে এরকম সেম ঘটনাটা হয়। সেম ঘটনাটা হওয়ার পরে তো জমিদারের বাসার সবাই খুব আতঙ্কে চলে যায়। না এটা কোনো বাঘের কোনো কাজ না, বা জঙ্গলের কোনো পশুর কাজ না, এটা হয়তো বা অন্য কিছু হতে পারে। ওনারা আবার ওই যে তান্ত্রিক, উনি আবার ওই এলাকার এক শ্মশানের মধ্যে উনি ছিল, ওনাকে আবার খবর দেওয়া হয়। তো উনি আয়সা বলতেছে হ্যাঁ এবার এতে একটা খারাপ জিনিস আছে, এটা প্রতিশোধ নিয়ে ছাড়বে, প্রতিশোধ যতক্ষণ না নিবে ততক্ষণ সে এখান থেকে যাবে না। তখন জমিদারের বউ কান্নাকাটি করে বাবা আমাদেরকে বাঁচান। তো ঠিক আছে, তোমার হাজবেন্ডকে, তোমার স্বামীকে বলো ও কি করছে, কি ধরনের পাপ করছে। তো জমিদার কোনো কিছু বলে না বউকে। তো উনি বলতেছে আমি একটা রাত্রে সন্ধ্যার সময় আসবো, এসে আমি একটা ধ্যানে বসবো, আমি একটা বিরাট ধরনের পূজা করবো এখানে, কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে কেউ বাসার থেকে, যত ধরনের সাউন্ড শব্দ হবে, কেউ বাসার থেকে বের হতে পারবে। তো ওনারা বলছে আচ্ছা ঠিক আছে। তো উনি আপনার সন্ধ্যাটা এসে ধ্যানে বসে, ওনারা সবাই রুমের ভিতরে দেখে আপনার আবার ঝড়, বৃষ্টি নাই কিন্তু ঝড় আসছে, প্রচুর বাতাস, কোনো বৃষ্টি নাই। উনি সন্ধ্যা থেকে সকাল ভোর পর্যন্ত ছিল, কি করছে উনি কাউকে কিছু বলে নাই, না বলে জমিদার বাড়ির বউকে বলে যায় আজ থেকে কোনো সমস্যা নেই, তোমরা খুব ভালো থাকবে, আমি চলে যাই। ওনাকে দান দিকনে দেওয়ার জন্য, টাকা পয়সা দেওয়ার জন্য আসছিল, কিন্তু কিছুই নেই নাই, প্রথমবারে নেই নাই, দ্বিতীয়বার কি নেও নেই, যার কারণে ওনাদের একটু বিশ্বাস হয়ে গেছে না উনি খুব ভালো মানুষ। যদি টাকার জন্য এগুলো করতো তো টাকা নিত, তো ওনার টাকা পয়সা কিছু নেই নাই, উনি চলে গেছে। তো এরকম এক সপ্তাহের মতন ভালো ছিল। এক সপ্তাহ পরে হঠাৎ আপনার জমিদার
যে বড় ছেলেটা সে রুমের দরজা খুলে বাইরের ছাদের দিকে একটু হাঁটাহাঁটি করার জন্য যাবে, এরকম সময় আপনারা শুনে কি নুপুরের একটা আওয়াজ। তো হঠাৎ করে চিন্তা করে দেখে বাড়িতে তো তেমন কেউ নাই, উপরের তলার মধ্যে এরকম ছাদের মধ্যে কেউ নুপুর পরে হাঁটাহাঁটি করবে, তার একটা কিউরিয়াসিটি জাগে। তো সেও ওই সাউন্ডের সাথে 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 ছাদের উপরে যায়। ছাদের উপরে যায়, এটা আবার মানে উনি যে ছাদের উপরে যাচ্ছে বা যেতেছে, এটা আবার জমিদার কিছুটা দেখতে পারে, কারণ উনি মুরব্বী মানুষ, উনি রাত্রে তেমন একটু ঘুমান না। আর ও ঘটনার পরে তিনি জানালা খুলে দেখতে চায় আর কি। তো 1 সপ্তাহের মতো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, উনি জমিদারও কেন কিছু বলে নাই, ছেলেজন ছাদে যাচ্ছে একটু হাওয়া খাওয়ার জন্য, যাক সমস্যা নেই, ছাদে যায়। ছাদে যাওয়ার পরে তো জমিদারও আবার এসে শুয়ে যায়। পরের দিন সকালে দেখে ওনার বড় ছেলে নিচে পড়ে আছে, উপর থেকে ফেলে দেয় বা হাত পা এক ধরনের হামছি, যেরকম একটা বাঘ যদি শিকার করে যেরকম সারা শরীরে ছিন্নে বন্যে করে ফেলছে। এটা দেখে তো আপনার খুব সবাই আতঙ্কের মধ্যে চলে গেছে, কান্নাকাটি বাড়াছে, বড় ছেলে সবাই সুখ পালনের মধ্যে চলে গেছে, কান্নাকাটি করতেছে। তো আপনার জমিদার বউ এক ভাই ছিল, সে জিনিসটা বুঝতে পারে, তার শুনে তার ভাগ্নের এই অবস্থা হয়েছে। উনি করছে একজন হুজুর নিয়ে আসছে, খুব নামি হুজুর, অনেক ওই এলাকার খুব মানে নাম দাম আছে ওনার, বা উনি খুব বড় হুজুর এরকম সবাই জানে। তো ওনাকে নিয়ে আসে। তো উনি আইসেই বলছে এ বাড়িতে এত বড় সমস্যা হয়ে গেছে, এখন আমাকে ডাকতেছেন, এখন তো সবাইকে খেয়ে ফেলবে, কাউকে ছাড় দেবে না, এ বাড়িতে খুব খারাপ কিছু আছে, ওই তান্ত্রিকের মতো সে বলে যায়। তো বলতেছে যে আপনার জমিদার, উনি বলতেছে এইটা থেকে কিভাবে রেখাই পায়। তো উনি ওনাকে বলে, আপনি পাপের শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে, আপনি যা করছেন আপনি জানেন। আমি এ বাসায় ঢুকি বুঝতে পারছি কি কি ঘটনা হচ্ছে, আমার চোখের সামনে সবকিছু ভাসতেছে। তো উনি এই ধরনের কথা শুনে জমিদার বউ ওনাকে প্রেশার দিই, কি হয়েছে আপনি বলেন, সবাই আপনাকে এই ধরনের কথা বলতেছে, ঘটনা কি? জমিদার ওই রূপার কথা বলে, এখন তো আর কিছু বলার থাকে না, ফ্যামিলির ভিত্তি ঘটনাটা জানাজানি হয়েছে, বাইরে গেলে তো ওনার এলাকার মানুষ জেনে ফেললে তো অনেক সমস্যা হবে, যার কারণে জমিদার বা কোনো কিছু বলে নাই। এখন এটা থেকে কিভাবে রক্ষা পাবে ওনারা ওই চিন্তায় আছে। তো হুজুর বলে, ঠিক আছে, আমি সন্ধ্যালা আসবো, আমার কিছু ছাত্র আসবে, 30 জন ছাত্র আসবে, ওদেরকে নিয়ে আসবো, কিন্তু আপনারা সন্ধ্যার পরে কেউ বাড়িতে বাসার থেকে বেরোতে পারবেন না, যত সাউন্ড হোক যেটাই হোক অনেক কিছু বেরোতে পারবেন না। ওই হুজুর আসছে, ওই দিন রাত্রে আসছে, ওনাদের কিছু নিয়ম বলে দেয়, কিছু সামান টামান এগুলা জিনিসপত্র এগুলো জোগাড় করার জন্য ওনারা এগুলা জোগাড় বলতে 30টা কলসি ভরা পানি, এবং পানিটা খুব পাক পবিত্র জায়গা থেকে নিয়ে আসতে হবে। আর অন্য কিছু এটা আমি নাই বললাম। তো উনি রাত্রে আসার সন্ধ্যার সময় আসে, ওনারা সবাই নামাজ পড়ে ওই বাড়িতে। নামাজ পড়ার পরে ওনারা সবাইকে বলে, আপনারা এখন রুম গুলা সব বন্ধ করে দেন, কেউ বাসার বাইরে আসবেন না, যত ধরনের সাউন্ড শব্দ হোক না কেন। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এত বাতাস, মানে বাড়ি ঘর সব কিছু ভেঙে ফেলবে এরকম বাতাস, আগের থেকে তো 1000 গুণ মানে বেড়ে গেছে। এরকম শব্দ, এরকম সাউন্ড ওনারা শুনতে পাচ্ছে। কোন একটা জানোয়ার এসে হুঙ্কার দিচ্ছে, আর একটা মেয়েলি কণ্ঠ রাক্ষসের মতন, আমি সবাইকে খেয়ে ফেলবো, কাউকে ছাড়বো না, সবাইকে খেয়ে ফেলবো, কাউকে ছাড়বো না। একটা হলো জানোয়ার, আর একটা হলো আপনার রাক্ষসের মতন একটা মেয়ের কণ্ঠ, এরকম ভাবে বলতেছে বাইরের থেকে। তো এরকম চলার পরে ভোর যখন হয় তখন এই শব্দটা কমে যায়, একবার টোটালি কমে যায়।
তো হুজুর বলতেছে আপনার বাড়ি যে সমস্যা ছিল আমি এই সমস্যার সমাধান করে ফেলছি, কিন্তু আপনার হাজবেন্ড যে জমিদার সে তার পাপের শাস্তি পাবে, প্রকৃতভাবে সে তার পাপের শাস্তি পাবে। তখন আপনার জমিদার বউ বলছে মানে কি আমাদেরকে ঘটনাটি খুলে বলেন। ঘটনাটা খুলে বললাম, প্রথম আপনার বাড়িতে একজন তান্ত্রিক এসেছিল। জি, ওই তান্ত্রিক আর কেউ নয়, ওই তান্ত্রিক রূপার বাবা ছিল। সে এখান থেকে চলে যায়, চলে গিয়ে সে সাধনা করে 12 বছর একটানা সাধনা করে সে বিরাট অনেক বড় তান্ত্রিক হয়ে আসে, কাপালি। সে তার ওই দিন থেকে যখন সে বুঝতে পারে তার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটছে, সে ওখান থেকে আস্তে আস্তে 4-5 দিন সময় লেগে যায়। তখন হঠাৎ করে আপনার বাসাতে আসে, আয়সা সে যে দুজন পাহারাদার ছিল ওনাদেরকে কোনো কিছু দেয় বা কোনো কিছু খাওয়ানো হয়, ওনাদেরকে ব্ল্যাকমেল করা হয়। ওনারা এই জন্য দুজন দুরাত্রে মারা যায়। আর আপনারা যখন দুরাত্রের পরে ওনার মারা যাওয়ার পর আবার ওকে নিয়ে আসেন, সে আপনাদেরকে প্রথম দিন কিছু কাপড় এগুলা অনেক কিছু আপনাদেরকে থেকে চেয়ে নেয়। এগুলা সব বাসার চারিদিকে এগুলা সে পুঁতে রাখে। এবং আপনারা যে আপনার হাজবেন্ড যে ওই মেয়েটার নারকেল গাছের নিচে দাফন দিয়েছিল, মানে মাটি চাপা দিয়েছিল, সে ওই দিন রাত্রে ওই লাশটার তার মেয়ের মাথার চুল দিয়ে ওখান থেকে নিয়ে আসে, চুলগুলা নিয়ে আসে, আপনাদের কাপড়গুলা দিয়ে সে ব্ল্যাক মিউজিক করে। ব্ল্যাক মিউজিক করে পুরো সব জায়গার মধ্যে 30টা জায়গার মধ্যে সে পুঁতে রাখে, যাতে কোনোভাবে একটা তুলে ফেলে যার একটা নষ্ট না হয়। 30টা জায়গার মধ্যে। তখন বলতে আমি 30 জন হাফিজ নিয়ে এসেছি, কলসি নিয়ে এসেছি। ওই 30 জন এক এক পারা কোরআন পরে ওই জায়গার মধ্যে পানি ঢালে। তখন এই জিনিসটা ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে সবগুলো আবার মাটি সহ কলসির মধ্যে ভরা হয়। আর ওই মেয়েটা তার শেষ কৃত্রিক মানে দাফন সম্পূর্ণ আপনারা লাশগুলো ওখান থেকে তুলে নিয়ে এসে আপনারা ভালো শ্মশানে দাফন করে দিবেন। তখন বলছে 30টা যে কলসি, এই 30টা কলসি ওর সাথে সাথে দাফন করা হবে, এবং যে এরিয়াটাতে তাকে দাফন করাবেন এই এরিয়াটা পুরাটাই পাকা করে দিবেন, যাতে ভবিষ্যতে এগুলা কেউ উঠাতে না পারে। আর ওর বাবা চলে গেছে এখান থেকে, কিন্তু আপনি জমিদার, আপনি যে পাপ করছেন এটার শাস্তি আপনাকে পেতে হবে। তো এই কথা বলে তো হুজুর সবকিছু আর খুলে কিছু বলে নাই, এগুলো বলে ওই চলে যায়। ঠিক 1 বছর পরে জমিদার প্যারালাইসড হয়ে যায়। প্যারালাইসড হয়ে কিছুটা পাগলের মতন হয়ে যায়। তখন তিনি বলে আমি রক্ত খাবো। আরো 1 বছর মতন বেঁচে ছিল। তারপরে সে জমিদার মারা যায়। তো মারা যাওয়ার পরে তো এই ফ্যামিলি ওই বাসাতে আর কেউ থাকে না, আস্তে আস্তে মনে করেন খালি পড়ে থাকে। এখনো ভাঙ্গাচোরা বাসার মধ্যে আছে, কিন্তু বাসার মধ্যে অনেকে অনেক কিছু দেখে। তো ওই যে কবরটাও ছিল, ওই কবরটাও এখন নাই, এটাও আপনার মাটির নিচে চলে গেছে, হয়তো বা ভেঙে গেছে। এখনো বলে সে ওই যে গ্রামের মধ্যে জমিদার বাড়িটা এখনো আছে, কিন্তু কিছু কিছু মানুষ এখনো ভয় পায়। কেউ চিল্লাচ্ছে, কেউ কান্না করছে, কেউ ডাকছে, কেউ চাদর উপরে হাঁটতেছে, মানে ছেলে না পুরুষ না মহিলা কেউ বোঝা যায় না, শুধু কালো একটা ছায়া পিছে পিছে একটা নেকড়ার মতন তার সাথে সাথে ঘুরতেছে। এরকম ভাবে এখনো ওনারা দেখে ওই কেরালা গ্রামের মানুষগুলো, কিন্তু ওইখানে কেউ যায় নাই, বা এখানে কেউ ওই বাসার ভিতর ঢুকতে কেউ রাত্রে বেলা, সন্ধ্যাবেলা হোক বা দিনের বেলা হোক না কেন